একটা ক্লাসে গত তারিখ আমাদের 13 তারিখে একটা ক্লাস হয়েছিল। সে 13 তারিখের ক্লাসে বলেছিলাম যে আমরা 15 তারিখের ক্লাসে বিবরণী ছক নিয়ে আলোচনা করব। সো বিবরণী ছকের আজকের ক্লাসে আমরা 4 মার্ক কনফার্ম করে ইনশাআল্লাহ এই ক্লাসটা থেকে বের হব। এবং আজকের ক্লাসে যেভাবে সাজানো যে বিবরণী ছকে আমাদের সাধারণত যেই প্রশ্নগুলো করে থাকে সেই প্রশ্নগুলো আমরা একটা একটা করে সলভ করব। আচ্ছা ভাইয়া, সো এই ক্লাসটা করার পর তাহলে আমাদের মানে এই ক্লাসটা করার একটা প্রি রিকোয়ারমেন্ট আছে। সেই ক্লাসের প্রি রিকোয়ারমেন্টটা আমরা গত ক্লাসে বলেছিলাম। সেই রিকোয়ারমেন্টটা হচ্ছে ভাই আমাদের মানে বিবরণী ছক পারতে হলে আমাকে জাবেদা পারতে হবে। সো যারা ভাইয়া আমরা সায়েন্স থেকে অথবা আর্টস থেকে আসছি, তোমাদের জন্য তাহলে সলিউশন কি হইতে পারে? তো তোমাদের জন্য আপাতত সলিউশন হতে পারে যে এক, দেখা। কারণ এতদিন যদি ভাইয়ার কোনো ক্লাস করে থাকো তাহলে অবশ্যই ভাইয়া অনেক দিন অনেকবার জাবেদা পড়ানো চেষ্টা করেছে তোমাদেরকে। সো ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে করে থাকো তাহলে অনেকগুলো জাবেদা এখন তোমার মাথায় ঘুরঘুর করার কথা। আর যদি ক্লাস না করে থাকো তাহলে আজকেই মানে ভাইয়া গ্রুপে ক্লাস শেয়ার করে দিবে, সেখান থেকে ক্লাস দেখে নিও। তাহলে হচ্ছে কি আমাদের ক্লাস দেখলে জাবেদা পার্টটা ক্লিয়ার হয়ে গেলে অ্যাকাউন্টিং এর অন্য পার্ট গুলো নিয়ে খুব বেশি একটা প্রবলেম ভাইয়া হয় না। আর জাবেদা পার্ট ভাইয়া ক্লিয়ার না থাকলে অন্য পার্ট নিয়েও প্রবলেম হওয়া শুরু হয়। সো আমরা জাবেদা পার্টটা ক্লিয়ার করে এই ক্লাসটা ভালো মতো করতে পারবো। আর যাদের জাবেদা ক্লিয়ার আছে তারা ভালো মতো করতে পারবো। এখন জাবেদা ভাইয়া কতটুকু ক্লিয়ার থাকতে হবে? জাবেদা বেসিক ভালো মতো বুঝলেই আজকের ক্লাসটা অর্ধেক বুঝতে পারবো। আর বাকি অন দা টাইম অন দা ভার্জ আমরা অ্যাডাপ্ট করে নিব। একদিনে তো হবে না, আস্তে আস্তে হবে। সো আমরা আমাদের ব্রেনকে আস্তে 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 শিখাবো, বুঝাবো, জানবো, শিখবো। তাহলে আমাদের তো পড়াশোনাটা সুন্দর হবে। সো আমরা আমাদের বন্ধুদেরকে ডেকে ফেলি এই ক্লাসটার জন্য। তার কারণ এই ক্লাসটা আসলে আমরা খুব সুন্দর করে পড়া বুঝার চেষ্টা করব এবং খুব সুন্দর একটা ক্লাস আজকে আমরা করবো। আচ্ছা, গ্রুপ কোথায়? গ্রুপ হচ্ছে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস, এই গ্রুপটার মধ্যে আমরা দিয়ে দিব। আর আমাদের পেইড ব্যাচের যদি কোনো স্টুডেন্ট থেকে থাকো, সো পেইড ব্যাচের গ্রুপের মধ্যে আমরা আসলে জাবেদার যে লিস্টটা 9-10 এর বইয়ের যে পৃষ্ঠাগুলো আমাদের আসলে পড়তে হবে, যারা সায়েন্স থেকে অথবা আর্টস থেকে আসছি, সেই পৃষ্ঠাগুলো আমি আলাদা করে পিডিএফ করে ছবি করে তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? ওকে, সো অনেকগুলো কথা এক নিঃশ্বাসে বলে ফেললাম। তো আজকে আমরা কি পড়বো? সো টপিকের নাম যদি আমরা দেখতে পাই, আমাদের অধ্যায় 1 এর মধ্যে যে একটা চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, সেই একটা টপিকের নাম হচ্ছে কি ভাইয়া? বিবরণী ছক। সো বিবরণী ছক থেকে প্রত্যেক বছর আমাদের প্রশ্ন আসে। সো আমরা এই জিনিসটা আজকে আমরা পুরো ক্লাসটার মধ্যে শিখব। সো আমরা আস্তে আস্তে করে শেখা শুরু করি। সো পেইড ব্যাচের টপিকটা অলরেডি পড়িয়েছি। তো যদি কোনো পেইড ব্যাচের স্টুডেন্ট থেকে থাকো তার একটা রিভিশন হয়ে যাবে। আর যদি কোনো পেইড ব্যাচের স্টুডেন্ট না থেকে থাকো তাহলে দেখো আমরা আসলে পেইড ব্যাচে কিভাবে একটা জিনিস পড়াই। সো বিবরণী ছক করার প্রথম শর্ত হচ্ছে, সো বিবরণী ছকের ক্ষেত্রে এরকম প্রশ্ন দেওয়া থাকে। সো প্রশ্নের মধ্যে অনেকগুলো লেনদেন বলা থাকে। সো এখানে লেনদেন বলা আছে আর এর পরের পেজে অনেকগুলো লেনদেন বলা আছে। সো বিবরণী ছকের মধ্যে বেসিক্যালি আমাদের কি দেওয়া থাকে? অনেকগুলো লেনদেন দেওয়া থাকে। এই লেনদেনের উপর ভিত্তি করে আমাকে কি করতে হয়? এই লেনদেনের উপর ভিত্তি করে আমাকে বিবরণী ছক করতে হয়। এখন অনেকে মনে করতে পারে যে ভাইয়া আমি লেনদেন দেখবো, বিবরণী ছক করবো, তাহলেই তো হয়ে গেল। না ভাইয়া, এখানে যে টুইস্ট বা প্রবলেমের পার্টটা এসে দাঁড়ায়, সেই প্রবলেমের পার্টটা হচ্ছে যে আচ্ছা বিবরণী ছক আসলে দেখতে কিরকম হয়। আমরা যদি একটু তাকাই বিবরণী ছক দেখতে কিরকম হয়, যে দেখতেছি অনেকগুলো ঘর কাটা, এইখানে 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 এখানে অনেকগুলো ঘর কাটা। তো প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি যদি নাই জানি যে আমার এখানে কতগুলো ঘর হবে, আমি কি বুঝবো কোন ঘরে কি হবে? আমি এখন মনে করো কোনো কিছু জানি না, স্কেল নিয়ে দাগ কাটা শুরু করছি। তো আমার জন্য তো এখানে কতগুলো ঘর হবে এটা বোঝা পসিবলই হবে না ভাইয়া, তাই না? সো এই জিনিসটা বোঝার জন্য, এই জিনিসটা জানার জন্য আমাদের কি করতে হবে? এই জিনিসটা উইথ প্র্যাকটিস বুঝতে হবে। এখন এটাকে আমরা মুখস্থ ফলো করব? একদম না ভাইয়া। সো এটা পারার জন্য আমাদের ইনিশিয়াল যে কাজটা করে নিতে হবে, সে কাজটা হচ্ছে দেখো আমরা প্রত্যেকটা লেনদেনের পাশে ওই লেনদেনটা ছোট করে জাবেদা করব। তো আমরা জাবেদাটা করি, তারপরে বুঝবো আসলে এটা কেন আমাদের লাগতেছে। তো আমি যদি আসি এইখানে আইন পেশায় 50,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো। সো আমি যদি এখান থেকে দেখি মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো, মালিক যদি নগদ টাকা বিজনেসে বিনিয়োগ করে, জাবেদা কি হয় ভাইয়া? নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। মালিক যদি নগদ টাকা বিজনেসে ইনভেস্ট করে, জাবেদা থেকে নগদান ডেবিট, আর আমাদের মূলধন কি করতে হয়? ক্রেডিট করতে হয়। সো নগদান ডেবিট আর মূলধনকে কি করব আমরা ভাইয়া? ক্রেডিট করব। ঠিক আছে? এরপরে সেকেন্ড জাবেদা, জানুয়ারি মাসে অফিস ভাড়া পরিশোধ করা হলো। সো অফিস ভাড়া পরিশোধ, ভাড়া আমাদের জন্য একটা ব্যয়। সো ব্যয়ের ক্ষেত্রে ব্যয়টাকে আমরা ডেবিট দিকে রাখি। আর যদি নগদ টাকা দেয় নগদান ক্রেডিট, চেকে দিলে ব্যাংক ক্রেডিট।
ওকে, সো আমার এখানে জানুয়ারি মাসে অফিসের ভাড়া পরিশোধ করা হলো কত হাজার টাকা? ৩,০০০ টাকা। সো ভাড়া পরিশোধ করা হলো, এটার জাবেদা কি হবে? জাবেদা হচ্ছে ভাড়া ডেবিট, আর যেহেতু নগদ টাকা দিয়েছে সেজন্য নগদান হিসাব কি করতে হবে ভাইয়া? ক্রেডিট করতে হবে। এরপরে ধারে অফিসের যন্ত্রপাতি ক্রয় করা হলো। ধারে অফিসের যন্ত্রপাতি যদি ক্রয় করা হয়, যন্ত্রপাতি কিনলে, যন্ত্রপাতি একটা সম্পদ, সম্পদ কিনলে সম্পদের নামকে ডেবিট করতে হয়, সেজন্য যন্ত্রপাতি ডেবিট। যদি যন্ত্রপাতি নগদে কিনতাম তাহলে নগদান ক্রেডিট হতো, যদি যন্ত্রপাতি চেকে কিনতাম তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হতো, আর যদি যন্ত্রপাতি ধারে বা বাকিতে কিনতাম তাহলে প্রদেয় হিসাব কি করতে হতো ভাইয়া? ক্রেডিট করতে হতো। ঠিক আছে, ওকে। তো এখানে যন্ত্রপাতি আনছি, যন্ত্রপাতির জন্য যন্ত্রপাতি ডেবিট, আর যদি নগদে কিনি নগদান ক্রেডিট, বাকিতে কিনলে প্রদেয় হিসাব ক্রেডিট। সেখানে কি বলতে পারে? ধারে, ধারে আর বাকিতে বলতে সেম জিনিস। সো এই জন্য আমরা কি লিখবো ভাইয়া? প্রদেয়, প্রদেয় কি করলাম ভাইয়া? ক্রেডিট করলাম। ঠিক আছে, মক্কেলদের নগদে আইনি সেবা দেয়া হলো। সো মক্কেল, মনে করো ক্লায়েন্ট, সো আমি একজন ক্লায়েন্টকে সেবা দিছি, সেবা দিলে আমাদের কি হয় ভাই? আয় হয়। সো তুমি যদি সিম্পলি চিন্তা করো, সেলুনের দোকানে যে ভাইয়া চুল কেটে দেয়, সে ভাইয়া আসলে কি দেয় ভাইয়া? চুল কাটার একটা সেবা প্রদান করে। তারপর ইস্ত্রির দোকানে যে আঙ্কেলটা কাপড় ইস্ত্রি করে দেয়, সে আঙ্কেলটা কি করে ভাইয়া? কাপড় ইস্ত্রি করে দেওয়ার সেবাটা তোমাকে প্রদান করে, তাই না? আচ্ছা, সো এই যদি তার ডিউটি হয়, তাহলে নগদে আইনি সেবা দেওয়া হলো, যদি এটা এতটুকু আমরা দেখি, নগদে আইনি সেবা দেওয়া হলো, যদি আমরা সেবা দিই, সেবার বিনিময়ে কি হয় ভাইয়া? আয় হয়। তাহলে আয় হলে কি যাবেটা কি হবে ভাইয়া? নগদান ডেবিট, আর সেবায় কি করতে হবে? সেবা আয় করতে হবে ভাইয়া ক্রেডিট। আমরা এটাকে বলি শর্টকাট জাবেদা। শর্টকাট মানে জাবেদা বলতে তো আমরা ছক টক অনেক কিছু মনে করি, বাট যখন আমরা হিসাবের নামগুলো বুঝে যাব, বারবার প্র্যাকটিস করে ফেলবো, তখন আমরা প্রত্যেকটা প্রথম ওয়ার্ড নিয়ে নিয়ে এভাবে যখন আমাদের বিবরণী চক করতে বলবে, পাশে ছোট 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 করে জাবেদা করে ফেলবো। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আমি কেন এত কষ্ট করব? এই কষ্টটা করার উদ্দেশ্য বিদেহ একটাই, সেটা হচ্ছে আমাকে বিবরণী ছক করতে বললে, আমাকে বিবরণী ছক যদি কোনো পরীক্ষায় করতে বলে, আমি কিন্তু এত ইজিলি করতে পারবো না। বিবরণী ছক করতে হলে আমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে আচ্ছা ভাই সম্পদ কয়টা হবে, দায় কয়টা হবে, দেন ওই ওয়াইজ আমাকে বসাইতে হবে, তাই না? আচ্ছা, সো আমরা আগে জাবেদাগুলো এর জন্য করে নিচ্ছি। সো আমি যদি একটু ইয়াতে যাই, 15 তারিখে অফিস কর্মচারীর বেতন পরিশোধ। বেতন দিলে ভাই জাবেদা কি হয়? বেতন দিলে জাবেদা হয় বেতন ডেবিট, আর নগদান কি করতে হয় ভাই? ক্রেডিট করতে হয়। তারপরে ঋণ নেওয়া হলো, ঋণ নেওয়া হলো যাবেতে কি হবে ভাইয়া? নগদান ডেবিট, আর ঋণ হিসাবকে কি করব ভাইয়া? আমরা ক্রেডিট করব। সো নগদান একটা সম্পদ, ঋণ একটা দায়। মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো, নগদে আইনি সেবা দেওয়া হলো, যাবেতে কি করছিলাম? নগদান ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। যদি সেম জিনিসটা ধারে প্রদান করা হয়, তখন যাবেদা কি হবে ভাইয়া? যাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, আর সেবায়কে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। সো এখানে প্রাপ্য কি করতে হচ্ছে ভাইয়া? প্রাপ্য ডেবিট করতে হবে, আর সেবা আয়, সেবা আয়কে আমরা কি করব ভাইয়া? ক্রেডিট করে ফেলবো। দেন 29 তারিখ বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ। বাকিতে কৃত যন্ত্রপাতি মানে আমি আগে যখন বাকিতে কিনছিলাম, মানে হচ্ছে যদি আমরা দেখি, এই যে ধারে অফিসে যন্ত্রপাতি ক্রয় করা হলো, ধারে যখন অফিসে যন্ত্রপাতি ক্রয় করছিলাম, সো ধারে যখন অফিসে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছিল, তখন জাবেদা কি দিছিলাম? যন্ত্রপাতি হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, মানে বাকিতে কিনছিলাম। তো এখন এই প্রদেয় হিসাবকে আবার আমি কি করলাম ভাইয়া? টাকা পরিশোধ করে দিলাম। তো যখন আমি প্রদেয় হিসাবকে টাকা পরিশোধ করে দেই, তখন ভাইয়া জাবেদা কি হবে? প্রদেয় হিসাবে টাকা পরিশোধ করে দিলে জাবেদা হয় কি ভাইয়া? মানে আমি একটা প্রদেয় হিসাবকে টাকাটা পরিশোধ করে দিচ্ছি, তাহলে জাবেদা কি হবে? প্রদেয় হিসাব ডেবিট, আর যেহেতু নগদ টাকা দিয়ে দিচ্ছি, এই জন্য নগদান হিসাব কি করতে হয় ভাইয়া? ক্রেডিট করতে হয়। সো আমার যদি আমি যাই পিছনে আসি, সো এখানে জাবেদা কি হবে? প্রদেয় ডেবিট, আর নগদ দিলে নগদান কি করতে হয় ভাইয়া? ক্রেডিট করতে হয়। সো সিম্পলি আমার জাবেদাগুলো আমি আগে শর্টকাট করে নিলাম। এখন জাবেদা যদি আমি ভাইয়া শর্টকাট করে ফেলি, এরপরে আমার ডিউটি গুলো কি হবে? ডিউটি হবে যে এখানে কয়টা সম্পদ আছে, কয়টা দায় আছে, এই জিনিসটা গোনা। সো আমি যদি এই কাজটা করতে চাই, সেক্ষেত্রে আমি মনে করি কলমের গাড়িটা চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নিয়ে এখন আমি সম্পদ দায় গুনবো। সো আমরা যদি যাই যে এইখানে সবার আগে নগদান একটা সম্পদ, ঠিক আছে, আমরা সম্পদটাকে বক্স করি। নগদান একটা সম্পদ, মূলধন কোথায় বসে ভাইয়া? মালিকানা সত্ত্বের ঘরে বসে। সো আমার যখন বিবরণী ছক করি, বিবরণী ছকের উপাদান হচ্ছে ভাই তিনটা: সম্পদ, দায়, আরটা হচ্ছে ভাই মালিকানা সত্ত্ব।
তো সম্পদের পাশে সকল প্রকার সম্পদ বসে, দায়ের পাশে সকল প্রকার দায় বসে, আর মূলধন বা মালিকানা সত্ত্ব যে বক্সটা আছে ওখানে চারটা জিনিস বসে। কয়টা জিনিস? চারটা জিনিস। মূলধন, উত্তোলন, আয়, ব্যয়। এই চারটা জিনিস ভাই কোথায় বসে? এই চারটা জিনিস মালিকানা সত্ত্বের যে স্পেসিফিক বক্সটা আছে ওই জায়গায় ভাইয়া কি বসে? এই চারটা জিনিস বসে। সো মালিকানা সত্ত্বের স্পেসিফিক বক্সে কয়টা জিনিস বসে? মূলধন, উত্তোলন, আয়, ব্যয়। সো ওই চারটা জিনিসের মধ্যে মূলধন আর আয় যোগ করতে হয় মালিকানা সত্ত্বের মধ্যে, আর উত্তোলন আর ব্যয় কি করতে হয় ভাইয়া? বাদ দিতে হয়। আমাকে যদি কখনো কোনো অঙ্কে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে বলে, সেই অঙ্কে আমাকে কি করতে হয় ভাইয়া? মূলধনের সাথে আয় যোগ করতে হয়, আর এখান থেকে উত্তোলন আর ব্যয় কি করতে হয় ভাইয়া? বিয়োগ করতে হয়। ঠিক আছে? ওকে। এবার যদি আমি আসি, এখানে নগদান একটা কি ভাইয়া? নগদান হিসেবে আমার জন্য সম্পদ। মূলধন আমার জন্য মালিকানা সত্ত্বের মধ্যে আসবে। দেন ভাড়া আমার জন্য ব্যয়, এটা মালিকানা সত্ত্বের মধ্যে আসবে। নগদান যদি একবার নিয়ে নিছি এটাকে আর আমাকে নিতে হবে না। দেন যন্ত্রপাতি, এটা আমার জন্য কি ভাই? একটা সম্পদ। যেহেতু এটাকে আগে নেই এই জন্য এটাকে এখন নিতে হচ্ছে। প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব আমার জন্য কি ভাইয়া? দায়। তো দায়টাকে আমি গোল করলাম, সম্পদটাকে আমি স্কোয়ার করলাম। ঠিক আছে? সম্পদ পাইলাম একটা, আপাতত সম্পদ এখানে একটা, এখানে একটা, সম্পদ দুইটা, দায় পাইলাম একটা। নগদান আমার জন্য সম্পদ, একবার নিয়ে আসছে এই জন্য আর আনতে হচ্ছে না। সেবা আয়, এটা আমার জন্য একটা আয়, আয়কে আমরা মালিকানা সত্ত্বের ঘরে বসে। ঠিক আছে? ওকে। যদি আমরা পিছনে আসি, তারপরে বেতন, এটা আমার জন্য একটা ব্যয়, নগদান আমার জন্য সম্পদ, সম্পদ একবার নিয়ে ফেলছি আর আমার এখানে আনতে হচ্ছে না। নগদান সম্পদ একবার নিয়ে ফেলছি আর আনতে হচ্ছে না। ঋণ আমার জন্য একটা দায়, এটাকে আমার নিয়ে আসতে হবে। আচ্ছা, তারপরে প্রাপ্য, এটা আমার জন্য সম্পদ। এই জিনিসটাকে আমি আগে আনছি, যদি একটু দেখি, প্রাপ্য হিসেবে আমি আগে আনিনি। সো এই সম্পদটাকে আমার কি করতে হবে? নিয়ে আসতে হবে। সো প্রাপ্য নিয়ে আসলাম। ক্রোধ হিসাবকে আমি আগে আনছি একবার, এই জন্য এটাকে আমি আর আনলাম না। সো আমি যদি একটু তাকায় দেখি অঙ্কের মধ্যে, আমি সম্পদ পাইলাম কয়টা? ইউনিক সম্পদ, নট ডাবল ডাবল সম্পদ, ইউনিক সম্পদ কয়টা পাইছি? নগদান একটা সম্পদ, যন্ত্রপাতি একটা সম্পদ, তারপরে হচ্ছে প্রাপ্য হিসেবে একটা সম্পদ। তাহলে সম্পদ পাশে ঘর কয়টা হইলো ভাইয়া? তিনটা ঘর হবে। এরপরে যদি আমি আসি, প্রদেয় হিসাব একটা দায়, আর হচ্ছে এখানে ঋণ হিসাব হচ্ছে একটা দায়। সো প্রদেয় একটা দায়, ঋণ একটা দায়, তাহলে দায় কয়টা হইলো ভাইয়া? দুইটা হইলো। তাহলে আমার এই অঙ্কে সম্পদ হচ্ছে তিনটা, আর দায় হচ্ছে কয়টা ভাইয়া? দুইটা। ঠিক আছে? ওকে। তো আমার যখন বিবরণী ছকের ঘরটা করব, তো যদি ঘরের দিকে যাই, আমার বিবরণী ছকের ঘর যখন আমি স্কেল দিয়ে কাটবো, সম্পদ পাশে সম্পদের নিচে কয়টা জিনিসের জায়গা রাখতে হবে? তিনটা জিনিসের জায়গা রাখতে হবে, কারণ আমি জাবেদা করে সম্পদ পাইছি তিনটা। আর যখন আমি দায়ের পাশ করবো তখন কয়টা ঘর রাখতে হবে? দুইটা ঘর রাখতে হবে, কারণ আমি দায়ের পাশে ঘর পাইছি কয়টা ভাইয়া? দুইটা। সো এই হচ্ছে আমাদের ওভারঅল নিয়ম, যে আমার বিবরণী ছকের মধ্যে কয়টা সম্পদ হবে এটা আমি মানে আগে ইয়া করতে পারবো না, আর যদি না আমি জাবেদা করে পক্ষগুলো নির্ণয় করি। আমার দায় পাশে কয়টা ঘর হবে এটা আমি আগেই নির্ণয় করতে পারবো না, যদি না আমি আগে থেকে ওই জাবেদা করে ক্যালকুলেশনটা ডিফাইন করি। ঠিক আছে? এখন তোমাদের অনেকের মনে যদি প্রশ্ন থাকে, সে প্রশ্ন উত্তর পরে দিব, তার আগে বলে নিই মালিকানা সত্ত্ব পাশে কি কি আসবে। মালিকানা সত্ত্বের পাশে চারটা জিনিস আসে: মূলধন, উত্তোলন, আয়, ব্যয়। মূলধন আর আয় এই মালিকানা সত্ত্বের পাশে যোগ করতে হয়, আর উত্তোলন আর ব্যয় মালিকানা শব্দ থেকে কি করতে হয় ভাইয়া? বিয়োগ করতে হয়। ঠিক আছে? সো এই যদি হয় আমার সিম্পল হিসাব নিকাশ, তাহলে তোমার যে প্রশ্নের উত্তর, যে ভাইয়া আমি যদি জাবেদা না পারি তাহলে কি বিবর্ণ ছক পারবো? দ্য অ্যান্সার ইজ নো। এখন ভাইয়া আমি সায়েন্স থেকে আসছি, আমি জাবেদা কিভাবে পারবো? তার থেকে বড় কথা ভাইয়া, আমি সম্পদ দায় এটা কিভাবে বুঝবো? সো যা ভাইয়া জাবেদা কিভাবে পারবো, এই প্রশ্নের একটা সহজ উত্তর হচ্ছে যে আমার জাবেদা লিস্ট ধরে জাবেদা ইনিশিয়ালি মুখস্থ করতে হবে। এটা খুবই রাফ শোনায় যে জাবেদা মুখস্থ করবো কেন, মানে ভাইয়া আপনি আজেবাজে জিনিস বলতেছেন, বাট সত্যি কথা হচ্ছে যে এইটা আমাদের ইনিশিয়ালি একটু মুখস্থ করতে হবে, যে ক্রয়ের সময় ক্রয় সবসময় ডেবিট দিকে হয়, তারপর বিক্রয়ের সময় বিক্রয় বেশিরভাগ সময় মানে বেশিরভাগ সময় ক্রেডিট দিকে হয়, তারপর সম্পদ কিনলে সম্পদ ডেবিট দিকে হয়, তারপর নগদ টাকা আসলে নগদান ডেবিট দিকে হয়, নগদ টাকা চলে গেলে নগদান ক্রেডিট দিকে হয়। তো এটা আমি কিভাবে মুখস্থ করবো? সেটার উপায় হচ্ছে যে আমাদের বারবার বারবার লিখে লিখে প্র্যাকটিস করা। ভাইয়াও ইনিশিয়ালি এই কাজটাই করছে, যে বারবার বারবার লিখে লিখে প্র্যাকটিস করছে, তখন নিয়ে ভাইয়া যাবে তারা মাথায় আসছে। ভাইয়ার একদিনে আসে নাই, 2 দিনে আসে নাই, মাস লাগছে। আমার জাবেদা শিখতে মাসের উপরে সময় লাগছে। ঠিক আছে?
সো এমনি এমনি বলে নিন, অনেক আগে থেকে চিল্লাই এই জাবেদা মুখস্থ করা নিয়ে। যারা যারা আগে থেকে শুরু করছো তারা এখন একটু হলেও পারবা, আর যারা যারা এখন নিয়ে শুরু করতেছো তাদের 1 মাস কষ্ট হবে, 1 মাস পর সব ঠিক হয়ে যাবে। সো আমরা যে জিনিসগুলো মুখস্থ করব, এক, আমি জাবেদার লিস্ট অলরেডি পড়াই দিছি, দরকার লাগে আবার আজকে ফ্রি গ্রুপে শেয়ার করে দিব। জাবেদার লিস্টটা আজকে অথবা কালকে ফ্রি গ্রুপে জাবেদার লিস্টটা শেয়ার করে দিব, ওইটা মুখস্থ করব। আর আমাদের মানে যাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার বই কিনছি, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার বইয়ের অধ্যায় 9-এ যাব। অধ্যায় 9-এ যে আমরা বিশদ আয় বিবরণীর একটা বক্স আছে, ওখানে আমার যাবতীয় আয় আর যাবতীয় ব্যয়ের একটা লিস্ট দেয়া আছে। ওখান থেকে আয় আর ব্যয়ের লিস্টটা ফার্স্টে মুখস্থ করব। আর সেকেন্ডলি আমার আর্থিক অবস্থা বিবরণী নামে একটা বিবরণী আছে, ওখানে সম্পদ আর দায়ের লিস্ট দেয়া আছে। ওখান থেকে আমি সম্পদ আর দায়টা মুখস্থ করবো, সম্পদ আর দায়ের পাশে কে কে আসে ওইটা লিখে লিখে মুখস্থ করে ফেলবো। মানে 10 বার 10 বার করে লিখবো, তাহলে আমার এই কনফিউশন গুলো অনেক কমে যাবে যে এই সম্পদ পাশে কে কে আসে, দায় পাশে কে কে আসে, মূলধন পাশে কে কে আসে। হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং ইজ ওভারঅল ইকোসিস্টেম, যে ইকোসিস্টেমটা পারতে হইলে আমাকে জাবেদা দিয়ে শুরু করতে হয়, দেন সম্পদের লিস্টটা মানে মুখস্থ করতে হয়, দায়ের লিস্টটা মুখস্থ করতে হয়। বাই দ্য টাইম আমার এটা যদি মুখস্থ হয়ে যায়, আমার ইকোসিস্টেমের পরের পার্ট গুলো আমার বোঝা আমার জন্য সহজ হয়ে যায়। ঠিক আছে, তুমি যদি মুখস্থ না করে ইনিশিয়ালি বুঝতে যাও, টু বি অনেস্ট ভাইয়া, ইটস টু মাচ ডিফিকাল্ট। বাট তুমি যদি একবার মানে এই মুখস্থ সেই মুখস্থ না যে জাতীয় পাখির নাম দোয়েল, জাতীয় পাখির নাম দোয়েল, জাতীয় পাখির নাম দোয়েল, বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা, এই মুখস্থ না। এই মুখস্থ হচ্ছে লিখে লিখে মুখস্থ। তুমি যখন লিখবা 10 বার জাবেদা লিখবা, যে ক্রয়ের জাবেদা 10 বার লিখছো, ক্রয় করলে ক্রয় ডেবিট দিকে, বিক্রয় করলে বিক্রয় ক্রেডিট দিকে, নগদ আসলে নগদান ডেবিট, নগদ চলে গেলে নগদান ক্রেডিট, তোমার মাথায় সিকোয়েন্সটা সেট হয়ে যাবে। আচ্ছা, তো যে কোনো জায়গায় নগদ আসলে নগদকে তুমি ডেবিট দিকে বসায় দিবা, যে কোনো জায়গায় নগদ টাকা চলে গেলে তুমি নগদ ক্রেডিট দিকে বসায় দিবা। চেক দিলে মানে চেক পাইলে ব্যাংকে ডেবিট করবা, চেক চলে গেলে ব্যাংক হিসেবে ক্রেডিট করবা। সো এটা উইথ টাইম তোমার উপর অ্যাডজাস্ট হয়ে যাবা। বাট এটা একদিনে যদি ভাবো হয়ে যাবে, এটা হবে না ভাইয়া। এটা উইথ টাইম আমরা ইম্প্রোভাইজ করতে হবে। ওকে, ব্যাংক থেকে টাকা নেওয়া দায় নাকি সম্পদ? আমার এক ফ্রেন্ড বলছে সম্পদ। হ্যাঁ, ব্যাংক থেকে টাকা, আচ্ছা দেখো ভাইয়া, প্রথম কথা, ব্যাংক থেকে টাকা নিতেছো, যদি ব্যাংক থেকে টাকা ঋণ নাও সেটা একটা দায়। ব্যাংক থেকে যদি টাকা ঋণ নেই সেটা একটা দায়। কিন্তু আমার ব্যাংকে আমি টাকা জমা রাখছি, সেখান থেকে আমি টাকা নিচ্ছি, সেটা তো দায় অবশ্যই হবে না। মনে করো আমার ব্যাংকে আমি টাকা জমা রাখছি, সেই টাকা থেকে আমি টাকা উত্তোলন করতেছি, সেটা কিন্তু কখনোই দায় না, সেটা না, আমার টাকা আমি নিচ্ছি। সো আমার ব্যাংক হিসাবে একটা সম্পদ, নগদান হিসাবে একটা সম্পদ। তো তখন জাবেদা হচ্ছে ব্যাংক থেকে টাকা উত্তোলনের জাবেদা, নগদান ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, নগদ টাকা হাতে বাড়তেছে, ব্যাংক থেকে ব্যাংকের জেটটা কমতেছে। কিন্তু যদি বলা হয় ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, তখন জাবেদা নগদান ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট, তখন সেটা একটা দায় হবে, তখন সেটা সম্পদ সম্পদ থাকবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমাদের, হ্যাঁ সুন্দর, আয় দায় লাভ ক্রেডিট দিকে, সম্পদ ব্যয় ক্ষতি ডেবিট দিকে। বাট এটা এটা এটাও বোঝার জন্য আমাকে বুঝতে হবে যে সম্পদ কে কে, দায় কে কে, আয় কে কে, ব্যয় কে কে। আর মূলধনটা বোঝা খুব সহজ, মালিক যা দেয় তাই মূলধন, আর মালিক যা তুলনায় তাই উত্তোলন। সো মূলধন উত্তোলন বুঝতে খুব বেশি একটা ইস্যু হয় না। তাও মূলধন উত্তোলন বুঝাও এখানে একটা ফ্যাক্ট আছে, যে উত্তোলনের মধ্যে কে কে আসে। আয়কর একটা উত্তোলন, জীবন বীমা একটা উত্তোলন। সো উত্তোলনের পাশে এগুলোকে আমাদের নিয়ে আসতে হয়। পণ্য উত্তোলনও কিন্তু আবার উত্তোলন। ঠিক আছে, সো জেনারিক কথাগুলো বললাম, সেই জেনারিক কথাগুলো শুনতে বিরক্তিকর মনে হলো, এটাই আসলে আমাদের শেষ পর্যন্ত কাজে লাগে। ঠিক আছে, ওকে, আসি। সো এবার আমরা অঙ্কটা করি। সো অঙ্কটা যদি আমরা অঙ্কের দিকে একটু তাকাই, তো আমরা একটা একটা করে আগে। তো আইন পেশা 50,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো। যখন আমি মূলধন বিনিয়োগ করলাম, জাবেদায় কি করছিলাম ভাইয়া? নগদান আর মূলধন, জাস্ট জাবেদায় যে যে পক্ষগুলো লিখছিলাম ওই ওই ঘরে টাকাগুলো বসাই দিলাম, আমার অঙ্ক শেষ। সো দেখি বসাই। সো নগদের ঘরে 50,000 টাকা বসাইলাম, আর এদিকে মালিকানা সত্ত্বর ঘরে কত টাকা বসাইলাম ভাইয়া? 50,000 টাকা বসাইলাম। কারণ কি ভাইয়া? মালিকানা সত্ত্বের ঘরে মূলধন, উত্তোলন, আয়, ব্যয়, এই 4টা জিনিসের টাকার এমন বসে। ঠিক আছে, ওকে। এরপর যদি আমি আসি, এরপরে জানুয়ারি মাসে অফিস ভাড়া পরিশোধ করা হলো। জানুয়ারি মাসে অফিস ভাড়া যদি পরিশোধ করা হয়, ভাড়া হিসাব যাবে দেখি করছি, ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট। ভাড়া একটা ব্যয়, নগদান একটা সম্পদ।
নগদ যদি ডেবিটে থাকে তাহলে নগদ পাশে আমি কি করছি ভাইয়া, নগদ যখন ডেবিটে ছিল তখন নগদের পাশে আমি কি করছি, প্লাস করছি, এই যে প্লাস করছি। আর যখন দেখতেছি নগদ ক্রেডিট দিকে, তখন নগদ সাইড থেকে কি করতে হবে ভাইয়া, মাইনাস করতে হবে। ঠিক আছে, সো আগে আমি দেখি যে নগদ সাইড থেকে কি করলাম, এখানে এই 3000 টাকা মাইনাস করলাম। আর বেতন যেহেতু একটা ব্যয়, ব্যয়কে আমি মালিকানা সত্ত্বের ঘর থেকে কি করব ভাইয়া, মাইনাস করে দিব। মালিকানা সত্ত্বের ঘরে মূলধন যোগ হয়, আয় যোগ হয়, ব্যয় আর উত্তোলন কি করতে হয় ভাইয়া, মাইনাস করতে হয়। ওকে, সো এখন উপরেরটা ভাই আপনি কি করলেন, এই উপরেরটা হচ্ছে এই উপরের বক্সে যা ছিল ওইটাই জাস্ট নামাই দিছি। সো এই নামানোটাকে কি বলা হয়, উদ্ধৃত নামানো বা জের নামানো। ঠিক আছে, সো আমরা এই লাইন করে উপরের লাইনটা করে একটা দাগ টেনে দিছি, দাগ টেনে দেওয়ার পর উপরের লাইনের জেরটা জাস্ট আমি নিচের লাইনে কি করলাম ভাইয়া, ট্রান্সফার করলাম। এর পরের লাইনে কি করছি, এই 50 আর 3 যোগ মানে বিয়োগ করার পর থাকে কত ভাই, 47। তো 47টা আমি পরের লাইনে নামাইলাম, এখানেও নামাইলাম কত ভাইয়া, 47। সো এই 47 হচ্ছে আগের এই 2 তারিখের থেকে 7 তারিখে যখন আসলাম, সো উদ্বৃত্ত মানে আগের লেনদেনের উদ্বৃত্ত কত টাকা থাকতেছে ভাইয়া, 47,000 টাকা। মানে উপরের ছকে যোগ বিয়োগ করে আমি যে অ্যামাউন্টটা পাবো ওই অ্যামাউন্টে ফার্স্টে নিচের লাইনে নিয়ে আসবো। তো এটাকে বলা হয় উদ্ধৃত বা জের বসায় বসায় নিয়ে আসা। তাহলে যেটা মানে তোমাদের বেশিরভাগ বইয়ে এই নিয়মে করে দেওয়া আছে যে উদ্ধৃত নামায় তারপর মন্তব্য লিখে, এভাবে করলে টিচার মার্ক কাটে না, বাট ডিরেক্টলি করলে টিচার আসলে 1 মার্ক কাটতে পারে। সো ওইটাকে আমাদের একটু ইয়া হইতে হবে। আর যারা ইনিশিয়ালি শিখতেছি তারা আসলে জাস্ট ডিরেক্ট নামায় নামায় বসা বসা করে করলে ইজিলি অঙ্ক শেষ করা যায়, যেটা আমরা একদম ক্লাসের শেষে যাই দেখবো। আপাতত আগে আমরা এটা দেখি কি মানে কি করলাম, উপরের লাইনে যা লিখছি ওইটার জেডটা জাস্ট নিচের লাইনে লিখে ফেললাম। তারপরে আমরা যেহেতু নগদ টাকা চলে গেছে, নগদ থেকে বিয়োগ, ওখানে যেহেতু ব্যয় হয়েছে ওই 50,000 থেকে বিয়োগ, বিয়োগ করে এই দুইটার জের আমি নিচে নামাইলাম 47, এই দুইটার জের আমি নিচে নামাইলাম 47। তারপর 7 তারিখের লেনদেন কি ছিল, 7 তারিখের লেনদেন ধারে অফিসের যন্ত্রপাতি ক্রয় করা হলো। ধারে অফিসের যন্ত্রপাতি ক্রয় করা যাবে, কি হচ্ছে ভাই, যন্ত্রপাতি ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। আচ্ছা, যন্ত্রপাতি ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট হলে যাবে কোন কোন ঘর আসবে, যন্ত্রপাতি একটা সম্পদ এই জন্য যন্ত্রপাতির ঘরে আসবে, আর প্রদেয় একটা দায় এই জন্য দায়ের ঘরে আসবে। তো দেখি তো আসছে নাকি, যন্ত্রপাতি নামে যে সম্পদ আছে ওই সম্পদের ঘরে কত টাকা আসছে ভাইয়া, 15,000 টাকা আসছে। আর প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব নামে একটা দায় আছে, তার ঘরে কত আসছে ভাইয়া, 15,000 টাকা আসছে। তো যার যার টাকা তার তার ঘরে বসাইলাম। যদি যন্ত্রপাতি ডেবিট হয় সম্পদ পাশে প্লাস করব, যদি যন্ত্রপাতি ক্রেডিট হতো তাহলে সম্পদ পাশে কি করতাম ভাইয়া, মাইনাস করতাম। ঠিক আছে, মানে সম্পদ ডেবিট দিকে বসে, ডেবিট দিকে বসে সম্পদ প্লাস হয়, আর সম্পদ ক্রেডিট দিকে বসে সম্পদ মাইনাস হয়। দায় জাস্ট উল্টা, দায় ডেবিট দিকে বসলে মাইনাস হয় আর ক্রেডিট দিকে বসলে কি হয় ভাইয়া, প্লাস হয়। এই জিনিসগুলো মনে রাখো, নোট রাখো, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। ঠিক আছে, ওকে। এখন এর পরের লাইনে জাস্ট জেডটা কি আনলাম, এই 47 47 লিখলাম, এই 15 15 লিখলাম, এই 15 15 লিখলাম, এই 47 47 লিখলাম। জাস্ট উপরের লাইন থেকে জেডটা নামায় ফেললাম। এই জেডটাকে আমরা কি নামে ডাকি, উদ্বৃত্ত নামে ডাকি। এরপরে জানুয়ারি 10 তারিখ নগদে আইনি সেবা দেওয়া হলো, যাবে দেখি নগদান ডেবিট, সেবা আয় ক্রেডিট। নগদান ডেবিটে থাকলে কি করতে হয় ভাইয়া, প্লাস করতে হয়। আর সেবা আয় এটা আমার জন্য যেহেতু একটা আয়, এটাকে আমি কোন ঘরে নিয়ে আসবো, মালিকানা সত্ত্বের ঘরে নিয়ে আসবো। মালিকানা সত্ত্বের ঘরে কি করতে হবে, প্লাস করতে হবে। তো আমরা কি করলাম, এই যে জিনিসটা নগদের সাইডে কি করছি, যোগ করছি 6,000 টাকা, আর এদিকে 6,000 টাকা মালিকানা সত্ত্বের ঘরে কি করে দিছি ভাইয়া, প্লাস করে দিছি। তো নগদ সাইডে 6,000 টাকা প্লাস, আর ওদিকে মালিকানা সত্ত্বের ঘরে কি করছি ভাইয়া, 6,000 টাকা প্লাস করতেছি। ঠিক আছে, এরপরে যদি আমরা যাই বেতন পরিশোধ, যাবে দেখি ভাইয়া বেতন ডেবিট, আর একটা কি ভাইয়া, নগদান ক্রেডিট। ঠিক আছে, বেতন ডেবিট, নগদান ক্রেডিট যদি আমাদের এটা হয়, তাহলে এখানে বেতন একটা ব্যয়, নগদান আমার জন্য একটা সম্পদ। নগদান ডেবিটে থাকলে প্লাস হয়, আর নগদান ক্রেডিটে থাকলে কি করতে হয় ভাইয়া, মাইনাস করতে হয়। দেখি তো করছি নাকি, এই যে দেখো আমাদের পরেরটা, আগেরটার থেকে জের কত নামাইছি, 47 আর 6 যোগ করলে হয় 53, আর 47 আর 6 যোগ করলে হয় 53। আগের থেকে জের নামানো হয়েছে কত ভাইয়া, আগের থেকে আমার জের নামানো হয়েছে 53,000, আর এদিকে 53,000। আর যন্ত্রপাতির 15,000-এর জের, প্রদেশের 15,000-এর জের। জাস্ট উপরের ছকে যা ছিল সেটাই নামায় ফেলছি। দেখি তো যা ছিল এখানে 53, এখানে 15, ওখানে 15, ওখানে 53। তো এই যে এখানে 53, আরে এখানে 53, আরে 53, এখানে 53, এখানে 15, এখানে 15, এখানে 53 বসায় ফেলছি।
তারপরে আমার যে বেতন দিছি, বেতন দিলে নগদ টাকা চলে গেছে, এই জন্য নগদ সাইড থেকে কি করলাম ভাইয়া, মাইনাস করলাম। আর এদিকে মালিকানা সত্ত্ব, যেহেতু বেতন একটা ব্যয়, এই জন্য মালিকানা সত্ত্ব সাইড থেকে কি করলাম, মাইনাস করে দিলাম। ঠিক আছে, ওকে। দেন যদি আমি আসি, ঋণ নেওয়া হলো, জাবেদে কি বলছিলাম, নগদান ডেবিট আর ঋণ ক্রেডিট। সো নগদান ডেবিট, নগদ সাইডে টাকা আসছে, নগদ সাইডে টাকা আসলে নগদান ডেবিট করতে হয়, তাহলে নগদ সাইড সম্পদ সাইডে কি করব আমরা, প্লাস করে দিব। আর ঋণ যেহেতু আমার জন্য একটা দায়, দায় ক্রেডিটে থাকলে প্লাস করতে হয়, এই জন্য ঋণের সাইডে আমরা কি করব ভাইয়া, প্লাস করে দিব। তো এই জন্য নগদ সাইডে 20,000 টাকা কি করলাম ভাইয়া, প্লাস করে দিলাম। আর এইদিকে ঋণের সাইডে 20,000 টাকা কি করলাম, প্লাস করে দিলাম। মানে জাবেদায় যেই পক্ষ পাইছি ওই পক্ষ অনুযায়ী জাস্ট টাকার পরিমাণ বসাই দিছি। আর এইখানে বসানোর সময় কেয়ারফুল থাকতেছি কি ভাইয়া, মূলধন আর আয় বললে প্লাস, আর ব্যয় আর উত্তোলন বললে কি করব আমরা, মাইনাস করব। ঠিক আছে, এরপরে যদি আমরা আসি, মক্কলদের ধারে আইনি সেবা দেওয়া হলো, তাহলে এখানে জাবেদা হচ্ছে প্রাপ্য, প্রাপ্য ডেবিট, আর সেবা আয় কি করতে হবে ভাইয়া, সেবা আয় আমরা করব ক্রেডিট। ঠিক আছে, সো প্রাপ্য ডেবিট, সো প্রাপ্য আমার জন্য একটা সম্পদ, সো সম্পদ পাশে ডেবিট করলে প্লাস করতে হয়, সেই জন্য প্রাপ্য হিসাবের ঘরে কি করলাম ভাইয়া, এই 7,000 টাকা প্লাস করে দিলাম। আর সেবা আয়, এটা আমার জন্য যেহেতু একটা আয়, এই জন্য আমরা মালিকানা সত্ত্বের ঘরে কি করলাম ভাইয়া, প্লাস করে দিলাম। ঠিক আছে, ওকে। এখন এরপরে জের নামাইলাম কি, এখানে যোগ বিয়োগ করে পাইলাম 71, 71 নামাইলাম, এখানে 7,000, 7,000 নামাইলাম, এখানে 15,000, 15,000 নামাইলাম। যেহেতু আর যোগ বিয়োগ করার কোনো কিছু নাই, এখানে 20,000, 20,000 নামাইলাম, 15,000, 15,000 নামলো, 51 সাত যোগ করলে কত হয়, 58, 58,000 নামাইলাম। তো এইটা আমার জন্য কি, উপরের লাইনের উদ্বৃত্তটা বা উপরের লাইনের যোগফলটা আমি কি করলাম ভাইয়া, নামে ফেললাম। 50,000 হবে তো 53 কেন, আচ্ছা 53 কেন ভাইয়া, দেখেন তো ভাইয়া 53 কেন হইলো, এই যে এখানে 47 আর 6 সেবা এটা যোগ করছি, এই জন্য 47 আর 6 যোগ করলে কত হয় ভাইয়া, 53,000 টাকা হয়েছে। ঠিক আছে ভাইয়া, ওকে। তারপরে আমরা যদি আসি লাস্ট আইটেম কে ছিল ভাইয়া, বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ, জাবেদা ছিল ভাইয়া প্রদেয় ডেবিট। সো প্রদেয় ডেবিট আর নগদান কি হয়েছে ভাই, ক্রেডিট হয়েছে। দেখেন স্যার, প্রদেয় আমার জন্য একটা দায়, দায় ক্রেডিটে থাকলে প্লাস করতে হয়, বাট দায় ডেবিটে থাকলে কি করতে হবে ভাইয়া, মাইনাস করতে হবে। সো এই জন্য আমরা কি করলাম ভাইয়া, প্রদেয় হিসাবের জায়গায় এখান থেকে মাইনাস করে দিচ্ছি, যেহেতু আমার প্রদেয় হিসাব কমে গেছে। তো এই জন্য আমরা প্রদেয় হিসাবের ঘরে 10,000 টাকা কি করলাম, মাইনাস করে দিলাম। আর নগদ টাকা যেহেতু চলে গেছে, এই জন্য নগদ সাইড থেকে কি করলাম ভাই, আমরা এইটা 10,000 টাকা মাইনাস করে দিলাম। ঠিক আছে, সো ওভারঅল পুরা জিনিসটা আমার জাবেদা অনুযায়ী হচ্ছে, জাবেদায় যদি সম্পদ ডেবিট দিকে থাকে তাহলে আমি এই সম্পদ সাইডে প্লাস করব, জাবেদায় যদি সম্পদ ক্রেডিট দিকে থাকে তাহলে এই সাইডে আমি কি করব ভাইয়া, মাইনাস করব। জাবেদায় যদি দায় ক্রেডিট দিকে থাকে তখন আমি দায় সাইডে প্লাস করব, আর জাবেদায় যদি দায় ডেবিট দিকে থাকে তখন আমি দায় সাইড থেকে কি করব ভাইয়া, মাইনাস করব। আর মালিকানা সত্ত্বের ঘরে মূলধন আর আয় যোগ করতে হবে, ব্যয় আর উত্তোলন কি করতে হবে, বিয়োগ করতে হবে। এটা করার পর আমাদের এই সাইডে যোগফল কত হইলো, 71,000 থেকে 10,000 টাকা বাদ দিয়ে থাকে হচ্ছে 61,000 টাকা, 7,000, 7,000 নামাইলাম, 15,000, 15,000 নামাইলাম, তারপর এখান থেকে 20,000 নামলো, এখানে 5,000, 15,000 থেকে 10,000 টাকা বিয়োগ করে থাকে কত, 5,000 টাকা, আর এদিকে 58,000 টাকা আমি নামাই ফেললাম। সো ওভারঅল আমার জিনিসটা হচ্ছে কি দাঁড়াইতেছে, আমার সম্পদ পাশে আসতেছে 83,000 টাকা, এই তিনটা যোগ করে, আর দায় মালিকের সাথে পাশে আসতেছে এই তিনটা যোগ করে 83,000 টাকা। দুই সাইডে যদি যোগফল মিলে তাহলে আমার অঙ্ক হইছে, যদি দুই সাইডে যোগফল না মিলে তাহলে আমার অঙ্ক হয় নাই বা ভুল গেছে। আচ্ছা ঠিক আছে, ডান। তাহলে আমাদের একটা পার্ট হয়ে গেল, একটা পার্ট যদি হয়ে যায় তারপর আমাদের সেকেন্ড পার্টটা শুরু করতে হবে, যে এরপর আমরা একটা একটা করে বুঝবো কে কে আছে। ঠিক আছে, ওকে। সো একটা একটা করে যদি বুঝি আমাদের কে কে আছে কে কে থাকতেছে, সো এটা আমাদের বিবরণী ছক হয়ে গেল। এখন আমরা বিবরণী ছকের একটা একটা করে সিঙ্গেল আইটেম দেখব, কোনটা কখন কোথায় কি করতে হয়, যেটা দেখলে বা বুঝলে আমাদের পুরো বিবরণী ছক পড়া হয়ে যাবে। ঠিক আছে, সো এখন আমরা একটা একটা করে দেখি, বুঝি, শিখি, তাহলে আমাদের বিবরণী ছক হয়ে যাচ্ছে। মিহর ভাই একটু পানি খেয়ে নেক, তাহলে আমাদের পড়তে বুঝতে দেখতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা। ফার্স্ট কোয়েশ্চেনটা আরেকবার মালিহা বলছে,
আপু কোন কোয়েশ্চেনটা যদি একটু বলতা তাহলে আমি তোমার জন্য ইজিলি বলতে পারতাম, ঠিক আছে? তো আর তোমার কনফিউশন থাকলে এইখানে আমরা যে এখন একটা একটা করে লেনদেন করে দেখব, এখানে যে একটা একটা করে লেনদেন দেখব, তখন ওই একটা একটা করে লেনদেন দেখলে আমাদের কি হবে ভাইয়া, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? উৎসব, আচ্ছা সমস্যা নেই। এবার আমরা একটা একটা করে দেখব যে প্রত্যেকটা লেনদেন দেখে কি রকম হয়। আমরা তো এখন একটা পুরো অঙ্ক দেখছি, এবার দেখি একটা সিঙ্গেল লেনদেন কোথায় কি কখন কিভাবে বসে, তাহলে আমাদের ওভারঅল আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, আসি। নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। নগদ 50,000 টাকা নিয়ে যদি ব্যবসা শুরু করা হয়, যাবেটা কি ভাইয়া, নগদান ডেবিট আর মূলধন ক্রেডিট। নগদান যদি ডেবিট হয় সেটা সম্পদ পাশে প্লাস করতে হয়, আর মূলধন আমার জন্য আসলে মূলধন বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়। সো মূলধন ক্রেডিট থেকে থাকলে আমার কি করতে হবে, এই মালিকানা সত্ত্বের ঘরে কি করতে হবে, প্লাস করতে হবে। সম্পদ ডেবিটে থাকলে সম্পদ সাইডে প্লাস, আর দায় আর মূলধন মানে দায় আর মালিকানা সত্ত্ব যদি ক্রেডিটের দিকে থাকে তাহলে ওইখানে কি করতে হবে, প্লাস করতে হবে। জাস্ট দায়ের পার্টটা মনে রাখলে হবে, বিকজ আমাদের মালিকানা সত্ত্ব পার্টে মূলধন আর আয় আমরা যোগ করি, ব্যয় আর উত্তোলন আমরা কি করি, বিয়োগ করি, ঠিক আছে? তো আমরা জাবেদে কি পাইলাম ভাইয়া, নগদান ডেবিট মূলধন ক্রেডিট। সো নগদ সাইডে এই 5,000 টাকা কি করলাম ভাইয়া, প্লাস করে দিব, আর এদিকে মালিকানা সত্ত্ব ঘরে আমি কি করবো ভাইয়া, 5,000 টাকা প্লাস করে দিব, ঠিক আছে? ওকে, এবার যদি আমি সেটাতে একদম সহজ, এটা যদি একটু কঠিন করতে চাই, সেক্ষেত্রে নগদ, ব্যাংক জমা, আসবাবপত্র, পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হলো। এটা জাবেদে কি হবে, নগদান ডেবিট 50,000 টাকা, তারপরে হচ্ছে ব্যাংক ডেবিট কত হাজার টাকা ভাই, 20,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা, আর ব্যাংক ডেবিট, তারপর আসবাবপত্র ডেবিট, আসবাবপত্র ডেবিট কত হাজার টাকা ভাই, 30,000 টাকা। পণ্যদ্রব্য হচ্ছে ব্যয়, সো পণ্যদ্রব্যের জন্য ক্রয়কে ডেবিট করতে হয়, ক্রয় কত টাকা, 5,000 টাকা। আর সব শেষ আমাদের ক্রেডিট করতে হবে কাকে ভাইয়া, মূলধন। সো মূলধন ক্রেডিট কত টাকা ভাইয়া, 50 আর 20 70, 70 আর 30 1 লাখ, 1 লাখ আর 5,000 টাকা, টোটাল হচ্ছে 1,05,000 টাকা, ঠিক আছে? সো এই হচ্ছে আমার জাবেদা। সো এই জাবেদা ওয়াইজ আমি বলছি নগদ একটা সম্পদ, ব্যাংক জমা একটা সম্পদ, আসবাবপত্র একটা সম্পদ। সো এই তিনটার জন্য এখানে তিনটা ঘর হয়েছে। নগদ সাইডে 50,000 টাকা আনছি, আর ব্যাংক জমা সাইডে 20,000 টাকা আনছি, আসবাবপত্র সাইডে 30,000 টাকা আনছি। আমার এখানে কোনো দায় নাই, দায়ের ঘর এখানে না দিলেও হতে না হবে, কোনো সমস্যা নাই। এবার আমি মালিকানা সত্ত্ব পাশে আসি। মালিকানা সত্ত্ব পাশে মূলধন আমি বসাইছি 1,05,000 টাকা। এবার যদি আমার দেখতে হয় সেটা হচ্ছে কে ভাই, আমার ক্রয়। ক্রয় কি ভাই আমার জন্য, ক্রয় কি আমার জন্য সম্পদ, ক্রয় কি আমার জন্য দায়, ক্রয় কি আমার জন্য আয়, ক্রয় কি আমার জন্য মূলধন, ক্রয় কি আমার জন্য উত্তোলন? না ভাইয়া, ক্রয় আমার জন্য হচ্ছে ব্যয়। সো ব্যয়কে আমরা কি করি ভাইয়া, মালিকানা সত্ত্বের ঘরে মাইনাস করে দিই। ব্যয়কে আমরা কি করি ভাইয়া, মালিকানা সত্ত্বের ঘরে মাইনাস করে দিই, ঠিক আছে? তো ব্যয় যদি আমরা যেহেতু আমরা মালিকানা সত্ত্বের ঘরে মাইনাস করে দিই, এই জন্য 5,000 টাকা আমি কি করলাম, এই মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করে দিলাম, ঠিক আছে ভাইয়া? বুঝছি কেন 5,000 টাকা ওখান থেকে মাইনাস হলো, কারণ এই ক্রয় তো আমার জন্য কোনো সম্পদ না, সম্পদ না হলে তো আমি সম্পদ পাশে বসাতে পারবো না। ক্রয় তো আমার জন্য কোনো দায় না, দায় না হলে আমি তো দায়ের পাশে বসাতে পারবো না। ক্রয় আমার জন্য কি ভাইয়া, একটা ব্যয়। এই ব্যয়ের জন্য আমি এটাকে কোথায় বসাবো, এই মালিকানা সত্ত্বের ঘরে বসাবো। কি করব ভাইয়া, মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ করে দিব, ঠিক আছে ভাইয়া? ওকে, আচ্ছা আলিক্স ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাকে দেখে আরো ভালো লাগছে। ওকে, সো নগদ, আবার এবার আমার কোয়েশ্চেন, নগদ 50,000 টাকা, ঋণ 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। আমরা অলওয়েজ মনে রাখবো, ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো, ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো, এই কথাটা বলা থাকলে ঋণের টাকা নগদের টাকার সাথে যোগ করতে হয়। ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো কথাটা বলা থাকলে ঋণের টাকা নগদের টাকার সাথে কি করতে হবে, যোগ করতে হবে। যাবে তো কি হবে, নগদান ডেবিট, ঋণ ক্রেডিট, আর মূলধন ক্রেডিট। আচ্ছা, সো নগদান ডেবিট কত হাজার টাকা হবে, 50,000 আর 5,000 টাকা যোগ করলে হয় ভাইয়া 55,000 টাকা। তারপরে আমার আসবে কে ভাই, ঋণ আসবে। ঋণের ক্রেডিট কত টাকা, 1,000 টাকা আসবে, 5,000 টাকা আসবে। আর এই সম্পদ থেকে দায় বাদ দিয়ে, মানে 55 থেকে 5 বাদ দিয়ে মূলধন ঘরে কত টাকা আসবে ভাইয়া, 50,000 টাকা আসবে। নগদান ডেবিট, ঋণ ক্রেডিট, মূলধন ক্রেডিট। সো নগদান যেহেতু ডেবিট, নগদের ঘরে কত টাকা বসবে ভাইয়া, এই জাবেদা যত টাকা বসছে সেই 55,000 টাকা বসছে। তারপর ঋণ আমার জন্য একটা দায়, তো আমার দায়ের ঘরে ঋণ হিসেবে কত টাকা বসবে ভাইয়া, যত টাকা এইখানে বসার কথা 5,000 টাকা, ওইখানেই আমার কত টাকা বসবে।
আর বাকি টাকা মূলধন এখানে কত টাকা বসছে 50,000 টাকা। তো এইখানে মালিক কত টাকা বসবে ভাইয়া 50,000 টাকা বসবে। এখানে টুইস্টটা ছিল ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন বলা থাকলে ঋণের টাকা নগদ টাকা যোগ করতে হয়, এটা হতে যাবে তার নিয়ম অনুযায়ী। তো ওই ওয়াইজে আমার এখানে টাকার পরিমাণ বসতেছে, আদার্স কোনো মডিফিকেশন বা কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট আমরা এখানে করতেছি না, ঠিক আছে। আচ্ছা, আসবাবপত্র কেন বিয়োগ হলো না? দেখেন ভাইয়া, আরিশা খুবই সুন্দর প্রশ্ন। আসবাবপত্র আমার জন্য একটা সম্পদ ভাইয়া। তো সম্পদ মানে জিনিসটা হচ্ছে পণ্য, আর সম্পদের ডিফারেন্স হচ্ছে পণ্য কেনা হয় বিক্রয় করার উদ্দেশ্যে, এই জন্য পণ্য ক্রয় আমার জন্য একটা ব্যয়, আর সম্পদ কেনা হয় ভাইয়া ব্যবহার করার উদ্দেশ্যে। তো আসবাবপত্র বলতে আসবাবপত্র বলতে এসি ফ্রিজ এগুলো বোঝায় না, ওগুলো হচ্ছে অফিস সরঞ্জাম। আর আসবাবপত্র বলতে মনে করো বোঝায় চেয়ার, টেবিল, ফার্নিচার, যে কোনো টাইপের ফার্নিচারকে আমরা কি বলি ভাই আসবাবপত্র বলি। তো আসবাবপত্র আমার জন্য এগুলো আমরা কেন কিনি? ব্যবহার করার জন্য কিনি। ব্যবহার করার জন্য কিনে সেটাকে আমি সম্পদ বলি। সম্পদকে সম্পদের পাশেই বসাইতে হয়, সেরকম সম্পদকে আমি ব্যয়ের পাশে বসাতে পারবো না, ঠিক আছে। ওকে, আচ্ছা ক্লাসটা আসতেছে না ভাই আমার কাছে। আচ্ছা তুমি তাহলে কমেন্ট করতেছো কিভাবে বুঝলাম না। আই গেস ক্লাসটা আসতেছে, একবার বের হয়ে জয়েন করো তাহলে ক্লাসে চলে আসবে। ভাইয়া সম্পদের ঘরে ব্যাংক হিসাব 5,000 টাকা লেখা যাবে না? সম্পদের পাশে ব্যাংক হিসাব 5,000 টাকা লেখা যাবে কিনা? ওকে, তুমি ভাই এটাতে লিখতে পারবে না। আমি বলি, যখন তোমাকে ব্যাংক ঋণ বলবে তখন তুমি ব্যাংক হিসাব আনতে পারবা, তখন ব্যাংক হিসাবে 5,000 টাকা লিখতে পারবা। আর যদি শুধু ঋণ বলে দেয় তখন ভাই ব্যাংক হিসাব আনার দরকার নাই, ব্যাংক হিসাব আনা তখন না নাই উচিত, ঠিক আছে। যদি বলে শুধু ঋণ, আমাকে তো ব্যাংক ঋণ বলেনি, তাহলে আমি ব্যাংক হিসাব কেন নিয়ে আসবো, তাই না? আচ্ছা, তো এটা গেল আমরা শুধু ঋণের ক্ষেত্রে। এরপরটা হচ্ছে ব্যাংক ঋণ, যেটা একটু আগে প্রশ্ন করলাম, যে ব্যাংক ঋণ বললে আমার ডিফারেন্সটা যেটা ক্রিয়েট হয়, যে ব্যাংক থেকে যখন আমি ঋণ নিতে যাই, ব্যাংক ঋণের টাকাটা আমাকে ক্যাশ টাকা দেয় না। ব্যাংক যেটা করে আমাকে একটা অ্যাকাউন্ট ওপেন করায়, ওই অ্যাকাউন্টে ঋণের টাকাটা ট্রান্সফার করে দেয়। কি করে ভাইয়া ব্যাংক? আমি যদি ব্যাংক থেকে লোন নিতে যাই, ব্যাংক আমাকে বলে আপনি আমার ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করেন, সেই অ্যাকাউন্টে ব্যাংক লোনের টাকাটা ট্রান্সফার করে দেয়। তো ওইটাই যদি হিসাব হয়, আমাকে এখানে অবশ্য নগদ এত টাকা ব্যাংক 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। জাবেদা হচ্ছে নগদান ডেবিট, আর তারপরে হচ্ছে ব্যাংক ঋণের জন্য ব্যাংক হিসাব কি করতে হবে? ব্যাংক ডেবিট। তারপরে ব্যাংক ঋণের জন্য ব্যাংক ঋণ ক্রেডিট করতে হবে, ব্যাংক ঋণ কি করব ভাইয়া আমরা ক্রেডিট করব। আর সব শেষে মূলধনকে আমরা কি করব ভাইয়া ক্রেডিট করব, মূলধন ক্রেডিট, ঠিক আছে। নগদান ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট, মূলধন ক্রেডিট। তো এর আগের জাবেদা থেকে এই জাবেদায় পার্থক্য এই কারণে, কারণ আগের জাবেদা আমি লোন নিছি জাস্ট নরমাল ঋণ লেখা ছিল, আর এখানে যেহেতু ব্যাংক ঋণ বলা ছিল, এই জন্য আমরা এইখানে ব্যাংক ঋণের টাকাটা কাজ করছি। তো এইখানে যে জিনিসটা করলাম, নগদান ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। তো এখানে আমার নগদের মধ্যে আমি আর ঋণের টাকাটা যোগ করব, নগদে বসবে 50,000 টাকাই বসবে। ওই ঋণের টাকাটা কোথায় যোগ হবে? ব্যাংক হিসেবে যোগ হবে 5,000 টাকা, ঠিক আছে। তারপর ব্যাংক ঋণে কত টাকা বসবে? 5,000 টাকা বসবে। আর মূলধনে কত টাকা বসবে? ওই 50,000 টাকাই। মূলধনে বসবে কত? মূলধনের টুইস্টটা হচ্ছে হ্যাঁ, মূলধনে বসবে 50,000 টাকাই বসবে, ঠিক আছে। তো যখন আমাকে বললো ব্যাংক ঋণ, তখন আমরা ঋণের টাকা নগদের টাকার সাথে যোগ না করে ব্যাংক হিসাবে আমরা একটা হিসাব নিয়ে আসবো, সেখানে আমি ব্যাংকের টাকাটা বসায় দিব, ঠিক আছে। এই হচ্ছে এইখানে একটু মানে মাথা গরম করার একটা কাজ। তো এটা মাথা গরম করা যাবে না। তো আমার এখানে সম্পদ পাশে নগদের পাশে বসতেছে হচ্ছে 50,000 টাকা, ব্যাংক জমা পাশে বসছে 5,000 টাকা, ব্যাংক ঋণের পাশে বসছে 5,000 টাকা, আর মূলধন পাশে বসতেছে 50,000 টাকা। মানে জাবেদে আমি যেই পক্ষ পাইছি, ওই পক্ষ অনুযায়ী আমার সবকিছু টাকা পয়সা সবকিছু বসতেছে, ঠিক আছে। ওকে, আচ্ছা এরপরে আমরা যদি আসি, ধারে 50,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলো, যাবেটা কি ভাইয়া? এটা একটু আগে আমরা করছি যন্ত্রপাতি ডেবিট, আর প্রদেয় হিসাব প্রদেয় ক্রেডিট, ঠিক আছে। যন্ত্রপাতি আমার জন্য একটা সম্পদ, এই জন্য যন্ত্রপাতির সম্পদ পাশে 5,000 টাকা বসাই দিছি। আর প্রদেয় আমার জন্য একটা দায়, এই জন্য পাওনাদার ও প্রদেয় হিসাবের ঘরে 5,000 টাকা কি করলাম ভাই আমি বসাই দিলাম। মানে জাবেদায় যে পক্ষ পাচ্ছি ওই অনুযায়ী টাকাটা বসাই দিচ্ছি। আমাদের মনে রাখতে হচ্ছে, সম্পদ যদি ডেবিট দিকে থাকে আমি প্লাস করতেছি, আর দায় যদি ক্রেডিট দিকে থাকে আমি প্লাস করতেছি। যদি সম্পদ কোনো কারণে ক্রেডিট দিকে থাকে, নগদ ক্রেডিট দিকে থাকলে আমি সম্পদ পাশ থেকে বিয়োগ করে দিব। আর দায় যদি কোনো কারণে ডেবিট দিকে থাকে, সেক্ষেত্রে আমি কি করব ভাইয়া? বিয়োগ করে দিব। আর একই কথা এই নিয়ে 4 থেকে 5 বার বললাম, আরো আরো অনেকবার বলবো।
মালিকানা সত্ত্ব পাশে মূলধন আর আয় যোগ হয়, উত্তোলন আর ব্যয় কি করতে হয়, বিয়োগ করতে হয়। ঠিক আছে? আচ্ছা, যদি শুধু ঋণের কথা বলা থাকে তখন কি করবো ভাইয়া, নগদের সাথে যোগ করবো। ইয়েস স্যার, যদি যদি শুধু ঋণের কথা বলা থাকে তখন আমরা কি করব, জাস্ট নগদের সাথে যোগ করে দিব। জাস্ট শুধু ঋণের কথা বলা আছে, এই 5,000 টাকা নগদের সাথে যোগ করে দিব। আর যদি ব্যাংক ঋণ বলা থাকে আমরা ব্যাংক হিসাবকে নিয়ে আসব, সেখানে ওই টাকাটা যোগ করে দিব। ঠিক আছে? ওকে। এরপর যদি আমি আসি পাওনাদারকে পরিশোধ, তো পাওনাদারকে পরিশোধ যাবে দেখি ভাইয়া, পাওনাদারকে পরিশোধ যাবে হচ্ছে পাওনাদার ডেবিট, দায় ডেবিট হয়ে গেছে এখন, আর নগদ টাকা দিয়ে দিছি, এই জন্য নগদান কি হবে ভাইয়া, ক্রেডিট হবে। সেখানে দায় ডেবিট দিকে গেছে, সম্পদ ক্রেডিট দিকে গেছে। তো আমার কোন কয় জায়গা থেকে মাইনাস হবে, দুই জায়গা থেকে মাইনাস হবে। তো দায়ের পাশ থেকেও মাইনাস করতে হবে, আর সম্পদ পাশ থেকে কি করতে হবে ভাইয়া, মাইনাস করতে হবে। ইজি এন্ড সিম্পল। ঠিক আছে? আচ্ছা, এরপরে ধারা যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, অলরেডি করে ফেলছি। তারপরে হচ্ছে নগদে বেতন পরিশোধ করা হলো। বেতন পরিশোধ যাবে দেখি, বেতন ডেবিট, নগদান ক্রেডিট। নগদান সম্পদ, সম্পদ ক্রেডিট দিকে থাকলে আমরা নগদ সাইড মানে সম্পদ সাইড থেকে বিয়োগ করে দেই। নগদের ক্ষেত্রে বোঝা আরো ইজি, নগদ ডেবিটে থাকলে প্লাস হয়, কারণ নগদ টাকা আসে বোঝায়, আর নগদ টাকা চলে গেলে ক্রেডিট হয়। সেই জন্য নগদের সাইড থেকে আমরা কি করলাম, মাইনাস করলাম। আর বেতন যেহেতু একটা ব্যয়, এই জন্য মালিকানা সত্ত্ব সাইড থেকে আমরা মাইনাস করবো। বিবরণী সব বোঝার একটা সুন্দর উপায় হচ্ছে কি, যদি আমার কোনো আইটেম এই সাইডে প্লাস হয়, মানে দুই সাইডে বসার কথা, যদি এই সাইডে মাইনাস হয় তাহলে এই সাইডেও মাইনাস হবে। ঠিক আছে? যদি এই সাইডে প্লাস হয়, এই সাইডেও প্লাস হবে। মানে যেই যেই লেনদেনগুলো দুই দিকেই বসবে, এদিকেও বসবে ওদিকেও বসবে, তাহলে এই সাইডে যদি প্লাস হয় ওই সাইডেও প্লাস হইতে হবে, এই সাইডে যদি মাইনাস হয় ওই সাইডেও কি হইতে হবে ভাইয়া, মাইনাস হইতে হবে। এক সাইডে প্লাস আর এক সাইডে মাইনাস এরকম কখনোই হয় না, আর এরকম হলে যে একটা জিনিস হয় সেটা হচ্ছে ভুল হয়। তো আমরা কেউই ভুল করতে চাই না। ঠিক আছে? ওকে। এরপরেরটা নগদে আসবাবপত্র ক্রয় যাবে দেখি ভাইয়া, আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। এখানে একটু যদি তাকায় দেখি, এই অঙ্কের পার্ট হচ্ছে আসবাবপত্র হচ্ছে একটা সম্পদ যেটাকে এ দিয়ে প্রকাশ করা যায়, মানে মানে অ্যাকাউন্টিং এ সম্পদকে এ দিয়ে প্রকাশ করা হয়, এতে অ্যাসেট বোঝায়। সো এইখানে আসবাবপত্র একটা সম্পদ, নগদান হিসেবে ভাই আমার জন্য একটা কি সম্পদ। তো আসবাবপত্র আমার ডেবিট দিকে আছে, তাহলে সম্পদ বৃদ্ধি পাইছে, আর নগদান ক্রেডিট দিকে থাকলে সম্পদ কি পায় ভাইয়া, হ্রাস পায়। তো এই জন্য নগদ সাইডে আমি 1,00,000 টাকা কি করলাম, বিয়োগ করে দিলাম, কারণ নগদ 1,00,000 টাকা চলে গেছে। আর আসবাবপত্র সাইডে আমি 1,00,000 টাকা কি করলাম ভাইয়া, যোগ করে দিলাম, তার কারণ সম্পদ এদিকে বৃদ্ধি পাইছে। সো যদি আমার কোনো কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা কিন্তু না, এই লেনদেনের জন্য কিন্তু আমার দুই দিকে পড়ে নাই, একদিকে প্রভাব পড়ছে, জাস্ট সম্পদ সাইডে। সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস। গত ক্লাসে একটা জিনিস শিখাইছিলাম, যখন আমার কোনো লেনদেন দিয়ে যে কোনো এক সাইডে প্রভাব পড়ে সেটাকে আমরা কি বলি ভাইয়া, কাঠামোগত পরিবর্তন। ঠিক আছে? গুণগত বা কাঠামোগত পরিবর্তন। আর একটু আগে যদি আমরা যাই যে এইখানে যেই লেনদেনগুলো দিয়ে আমার দুই সাইডে প্রভাব পড়ে, সেই লেনদেনগুলোকে আমি কি বলি ভাইয়া, পরিমাণগত বা নিট পরিবর্তন। ঠিক আছে? ওকে। সম্পদ বৃদ্ধি পাইছে আর এদিকে সম্পদ হ্রাস পাইছে। ঠিক আছে? ওকে। পরেরটাই যে মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসার ঋণ পরিশোধ। মালিক যদি ব্যক্তিগতভাবে বিজনেস থেকে কিছু তুলে নেয় সেটাকে আমরা বলি উত্তোলন, আর ব্যক্তিগতভাবে কিছু দিলে সেটাকে আমি কি বলি ভাইয়া, মূলধন। তো জাবেদে কি হবে ভাইয়া, যেহেতু ঋণ পরিশোধ করে দিছে তাহলে দায় কমে গেছে, এই জন্য ঋণ ডেবিট, আর যেহেতু মালিক দিছে এই জন্য মূলধনকে আমরা কি করলাম ভাইয়া, ক্রেডিট করলাম। সো ঋণ যেহেতু মালিক নিজের টাকা থেকে দিয়ে দিছে, এই জন্য ঋণ ডেবিট আর মূলধন ক্রেডিট। সো আমার দায় কি হচ্ছে ভাইয়া, এদিকে এই লেনদেনও আমার কিন্তু সম্পদ পাশে কিছু নাই, এখানে ঋণ আমার জন্য একটা দায়, মূলধন তো মালিকানা সত্ত্ব পাশে বসে। সো ঋণ যদি ডেবিটে থাকে, দায় যদি কোনো কারণে ডেবিট দিকে থাকে, তাহলে দায় সাইডে কি করতে হয় ভাইয়া, এটা পাওনাদার হবে না, এটা হবে বেসিক্যালি ঋণ। সো এটা ঋণ, কি করতে হবে, এই ঋণ থেকে বিয়োগ করতে হবে। আর আরেকটা কি বলছে, মূলধন, মূলধনের জন্য মালিকানা সত্ত্ব সাইডে কি করতে হবে ভাইয়া, যোগ করতে হবে। সো ঋণের জন্য আমার একবার কি করতে হচ্ছে, ঋণ থেকে বিয়োগ করতেছে, বিকজ দায় যদি আমার ডেবিট দিকে থাকে তাহলে আমার দায় সাইড থেকে কি করতে হয়, বিয়োগ করতে হয়। এই জন্য আমার ঋণ থেকে বিয়োগ করতে হচ্ছে, আর ওদিক থেকে আমার কি করতে হচ্ছে ভাইয়া, মালিকানা সত্ত্ব পাশে যোগ করতে হচ্ছে। আচ্ছা, জানাতুল হীরা ভাইয়া বুঝলাম না কোনটা ভাইয়া, ব্যাংকে ঋণ লেখা না থাকলে কি সম্পদ? আচ্ছা, প্রথম কথা, ব্যাংকে ঋণ লেখা মানে ব্যাংক জমা আমার জন্য একটা সম্পদ, ব্যাংক হিসাব আমার জন্য একটা সম্পদ। ঠিক আছে? বাট ব্যাংক ঋণ আমার জন্য একটা দায়। এটা হচ্ছে ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে, আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমাদের কি করলো, মালিক ব্যক্তিগতভাবে ঋণ পরিশোধ করে দিছে।
সো মালিক একটা বিজনেস, মালিক যা দেয় তাই হচ্ছে ওই বিজনেসের মূলধন। সো একটা বিজনেসের মনে করুন অনেক টাকা লোন হয়েছে, আমি বিজনেসের মালিক, আমি যে বিজনেসের লোনটা পরিশোধ করে দিছি। মালিক যদি ব্যবসার লোনটা পরিশোধ করে দেয়, জাবেদা মানে প্রথম কথা, লোন পরিশোধ করে লোনটা কমে যায়, লোন আমার জন্য একটা দায়, দায় কমে গেলে ডেবিট হয়, সেই জন্য ঋণ হিসাবকে কি করলাম ভাই, আমি ডেবিট করলাম। এবার ক্রেডিট কাকে করব, নগদ কামকে না ভাইয়া, যেহেতু মালিক দিছে, মালিক যা দেয় সেটাকে আমরা মূলধন বলি, এই জন্য মূলধন হিসেবে আমি কি করলাম ভাই, এখানে ক্রেডিট করলাম। সো এটা জাবেদারি খেলা, জাবেদারা বুঝে ফেললে তাহলে এই জিনিসটা নিয়ে আর আসলে কোনো ধরনের কোনো পেইন থাকে না। ঠিক আছে, ওকে, আমরা এটা বুঝে ফেললাম। এর পরেরটা বাকিতে পণ্য ক্রয়, জাবেদা কি ভাইয়া, ক্রয় ডেবিট, আর পাওনাদার কি করতে হবে ভাইয়া, ক্রেডিট করতে হবে। ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট, তাই না? আচ্ছা, বাকিতে পণ্য ক্রয় করলে ক্রয় ডেবিট হয়, পাওনাদার হিসেবে ক্রেডিট করতে হয়। তো আমার যদি এটাতে আসে, ক্রয় আমার জন্য একটা কি ভাইয়া, ক্রয় আমার জন্য হচ্ছে একটা ব্যয়, আর পাওনাদার আমার জন্য কি ভাইয়া, একটা দায়। সো ব্যয় আর দায় তো সম্পদ পাশে কখনোই বসবে না। সো ব্যয় যদি ডেবিটে থাকে ব্যয়টা বৃদ্ধি পায়, আর পাওনাদার দায়, দায় ক্রেডিটে থাকলে দায়টাও কি হয় ভাইয়া, বৃদ্ধি পায়। আচ্ছা, সো আমাদের এইখানে কি করতে হচ্ছে, ব্যয় বৃদ্ধি আমরা মালিকানা সত্ত্ব পাশে কি করবো ভাইয়া, মাইনাস করি, বিকজ মালিকানা সত্ত্বর পাশে আমাদের মূলধন যোগ করতে হয়, আয় যোগ করতে হয়, ব্যয় আর উত্তোলন কি করতে হয়, বিয়োগ করতে হয়। যেহেতু এটা একটা ব্যয়, এই জন্য মালিকানা সত্ত্ব পাশে বিয়োগ করলাম, আর দায় ক্রেডিটে থাকলে কি করতে হয় ভাইয়া, যোগ করতে হয়। তো এই জন্য পাওনাদার সাইডে আমি ৭০০০ টাকা কি করলাম ভাইয়া, যোগ করে দিলাম। ঠিক আছে, ওকে। অফিসের ভাড়া বাবদ প্রদান করা হলো ২০,০০০ টাকা, ইজি অ্যান্ড সিম্পল। ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট। ভাড়া আমার জন্য একটা ব্যয়, এই জন্য এদিক থেকে মাইনাস হলো, আর নগদ টাকা যেহেতু চলে গেছে এই জন্য আমি নগদ সাইড থেকে কি করলাম ভাইয়া, বিয়োগ করে দিলাম। তারপরে সেবা প্রদান বাবদ ৫০,০০০ টাকা উপার্জিত হলো, যার ২০,০০০ টাকা নগদ পাওয়া গেল, অবশ্য টাকা পাওনা রইল, মানে অবশ্য টাকা বাকি আছে। ঠিক আছে, তাহলে জাবেদা কি হবে ভাইয়া, জাবেদা হবে নগদান ডেবিট, তারপরে হচ্ছে প্রাপ্য, ঠিক আছে, প্রাপ্য ডেবিট, আর সেবা আয়, সেবা আয় ক্রেডিট, তাই না? আচ্ছা, জাবেদা এখন যে টাকার পরিমাণ হবে, নগদের ঘরে ২০,০০০ টাকা, প্রাপ্যর ঘরে ৩০,০০০ টাকা, আর এদিকে হবে কত টাকা ভাইয়া, ৫০,০০০ টাকা। তো নগদের ঘরে ২০,০০০ টাকা, প্রাপ্যর ঘরে ৩০,০০০ টাকা, আর মালিকানা সত্ত্বের ঘরে কত টাকা হবে ভাইয়া, ৫০,০০০ টাকা। মানে জাবেদার যে টাকার পরিমাণ হলো ওইটাই। তো এখানে ভাইয়া কেন ৫০,০০০ টাকা হইলো, কারণ সেবা আয়, আয়কে আমরা মালিকানা সত্ত্বের ঘরে কি করি ভাইয়া, প্লাস করে দিই। আর এইখানে নগদ একটা সম্পদ, প্রাপ্য আমার জন্য কি ভাই, একটা সম্পদ, এই জন্য দুইটাকে দুই জায়গায় বসাই দিলাম। ঠিক আছে, ওকে, এগুলো খুব সহজ। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। মালিক কর্তৃক উত্তোলন, উত্তোলন করা জাবেদা কি হয়, উত্তোলন ডেবিট আর নগদান ক্রেডিট করতে হয়। সো উত্তোলন আমার জন্য একটা ব্যয়, উত্তোলন করলে মালিকানা সত্ত্বের ঘরে মাইনাস করতে হবে, আর নগদ টাকা যেটা চলে গেছে নগদের সাইড থেকে কি করতে হবে ভাইয়া, মাইনাস করতে হবে। ঠিক আছে, ওকে। ধারে ক্রয়কৃত পণ্য ফেরত, সো ক্রয় ফেরত বলছে। সো ক্রয় ফেরত জাবেদা কি হয়, পাওনাদার ডেবিট হয়, ক্রয় ফেরত ক্রেডিট হয়। সো ক্রয় ফেরত জাবেদা হচ্ছে পাওনাদার ডেবিট, আর ক্রয় ফেরত এটা কি করতে হয়, ক্রেডিট করতে হয়। সো পাওনাদার আমার জন্য একটা দায়, দায় ডেবিটে বসলে দায়টা কমে যায়, সো এই জন্য দায় সাইডে আমি কি করবো ভাই, মাইনাস করে দিচ্ছি। আর ক্রয় ফেরত, ক্রয় আমার জন্য একটা ব্যয়, ক্রয় ফেরত হচ্ছে কি ভাইয়া, বিপরীত ব্যয়। সো বিপরীত ব্যয় কার মতো কাজ করে ভাইয়া, আয়ের মতো কাজ করে। সো ব্যয়কে যদি আমি মালিকানা সত্ত্ব সাইডে বিয়োগ করে দেই, বিপরীত ব্যয়কে কি করব, মালিকানা সত্ত্ব সাইডে যোগ করে দিব। ভালো মতো বুঝো, ক্রয় আমার জন্য একটা ব্যয়, ক্রয়কে আমরা এই মালিকানা সত্ত্বের ঘরে কি করে দেই ভাইয়া, বিয়োগ করে দিই। ক্রয় ফেরত আমার জন্য কি ভাইয়া, বিপরীত ব্যয়, তাহলে আমি ক্রয় ফেরতকে কি করব ভাইয়া, মালিকানা সত্ত্ব সাইডে যোগ করে দিব। ঠিক আছে, ওকে। আচ্ছা, বিবরণী ছক উদ্ভিদকে সব ছকে হবে নাকি স্পেসিফিক, তুমি বিবরণী ছক সবগুলা মানে বিবরণী ছকের সবগুলা ঘরেই তুমি কি করতে পারো, উদ্বৃত্ত দিতে পারবা, এটা নিয়ে কোনো ঝামেলা হয় না। ঠিক আছে ভাইয়া, ওকে। দেন ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত, জাবেদা কি ভাইয়া, এটা জাবেদা হবে বিক্রয় ফেরত ডেবিট, বিক্রয় ফেরত ডেবিট, আর প্রাপ্য হিসাব কি করতে হয় ভাইয়া, ক্রেডিট করতে হয়। ঠিক আছে, সো বিক্রয় ফেরত এটা আমার জন্য কি ভাইয়া, বিপরীত আয়। বিক্রয় ফেরত আমার জন্য কি ভাইয়া, একটা বিপরীত আয়ের মতো কাজ করে। আচ্ছা, বিপরীত, আমরা তো আয়কে মালিকানা সত্ত্বের ঘরে যোগ করি, তাহলে বিপরীত আয়কে আমরা কি করব, মালিকানা সত্ত্বের ঘর থেকে বিয়োগ করে দিব। আর
প্রাপ্য হিসাব এটা আমার জন্য একটা সম্পদ, সম্পদ ক্রেডিটে থাকলে সম্পদ কি হয় ভাইয়া, কমে যায়। এই জন্য প্রাপ্যর ঘরে আমি এই টাকাটা কি করে দিলাম ভাইয়া, মাইনাস করে দিলাম। প্রাপ্যর ঘরে মাইনাস, আর এদিকে মালিকানা সত্ত্বের ঘরে কি করলাম ভাইয়া, আমরা মাইনাস করে দিলাম। এইচএসসি এসএমপি কোর্স, ইয়েস এইচএসসি 26 এসএমপি কোর্স ডিসেম্বর এন্ড অথবা জানুয়ারি 1 এরকম একটা টাইমে শুরু হবে ভাইয়া। আচ্ছা 7 নাম্বারটা আরেকবার প্লিজ বলছে, 7 নাম্বারটা একটু আরেকবার যাই, কি বলছে, সেবা প্রদান বাবদ 50,000 টাকা উপার্জিত হলো, যার 20,000 টাকা নগদ পাওয়া গেল। দেখো ভাইয়া, আমি সেবা দিছি 50,000 টাকা, বাট আমাকে নগদ টাকা 20,000 টাকা, আর বাকি টাকা নিয়ে কিছু বলেনি। তো এখানে বুঝে নিতে হবে বাকি টাকা ধারে অথবা বাকিতে লেনদেন। তো এটা যাবেদা কি, নগদান ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, আর সেবা আয় কি হবে ভাই, ক্রেডিট হবে। নগদ একটা সম্পদ, এই নগদ সম্পদের ঘরে বসায় দিছি, প্রাপ্য আমার একটা সম্পদ, এই সম্পদের ঘরে বসায় দিছি, আর সেবা আয় এটা আমার জন্য একটা আয়, এই জন্য আয়ের ঘরে 50,000 টাকা কি করছি ভাইয়া, আমি বসায় দিছি। ঠিক আছে, ওকে। এরপরে যদি আমি আসি, সোনালী ব্যাংক একটা হিসাব খোলা হলো। তো সোনালী ব্যাংক বলুক, জনতা ব্যাংক বলুক, জাস্ট জিনিসটা হচ্ছে ব্যাংকে যদি একটা কোনো হিসাব খোলা হয়, ব্যাংকে হিসাব খোলা হলে জাবেদা হচ্ছে ব্যাংক ডেবিট, আর নগদান কি করতে হয় ভাই, ক্রেডিট করতে হয়। ব্যাংকে হিসাব খোলা হলে জাবেদা হচ্ছে, মানে আমি ব্যাংকে তো একটা টাকা জমা দিয়ে হিসাব খুলি, সো ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংক হিসাবে টাকা বাড়ে, তো জাবেদা কি হয় ভাইয়া, ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাবকে কি করতে হয় ভাইয়া, ক্রেডিট করতে হয়। জাবেদা হচ্ছে এইটা। তাহলে ব্যাংকে যদি আমার ব্যাংকে টাকা বাড়ে, তাহলে ব্যাংক ডেবিট হয়, সম্পদ ডেবিটে থাকলে বৃদ্ধি করতে হয়। এই জন্য ব্যাংক হিসাবে আমি কি করলাম না, 50,000 টাকা প্লাস করে দিলাম। আর সম্পদ যদি ক্রেডিটে থাকে, এই যে নগদান হিসাব ক্রেডিট, সম্পদ ক্রেডিট থাকে, সম্পদ থেকে কি করতে হয় ভাইয়া, মাইনাস করতে হয়। এই যে নগদ থেকে কি করলাম ভাইয়া, আমি এই টাকাটা মাইনাস করে দিলাম। ঠিক আছে, ওকে। প্রাপ্য মানে দেনাদার, যেটা সম্পদ, ইয়েস স্যার, প্রাপ্য মানে দেনাদার, এটা সম্পদ। দেনাদারের একটা নাম হচ্ছে প্রাপ্য হিসাব, আর পাওনাদার একটা নাম হচ্ছে কি ভাইয়া, প্রদেয় হিসাব। ঠিক আছে, বিনামূল্যে পণ্য বিতরণ। সো বিনামূল্যে পণ্য বিতরণ এটা কাজ করে কার মতো ভাইয়া, বিজ্ঞাপনের মতো কাজ করে। সো বিনামূল্যে পণ্য বিতরণ কার মতো কাজ করে ভাইয়া, বিজ্ঞাপনের মতো কাজ করে। যদি এটাই কাজ করে, তাহলে যদি আমাদের আসে বিনামূল্যে পণ্য বিতরণ, যাবে কি ভাইয়া, বিজ্ঞাপন ডেবিট, আর ক্রয় কি করতে হয়, ক্রেডিট করতে হয়। বিজ্ঞাপন ডেবিট, ক্রয় ক্রেডিট। দেখো ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট জিনিস এখানে, বিজ্ঞাপন আমার জন্য একটা ব্যয়, ক্রয়ও বেসিক্যালি আমার জন্য একটা ব্যয়। ব্যয় ডেবিটে থাকলে ব্যয়টা বৃদ্ধি পায়, আর ব্যয় ক্রেডিটে থাকলে ব্যয়টা কি হয় ভাইয়া, হ্রাস পায়। সো এটা ওয়ান অফ দা কুলেস্ট, মানে বিবরণী ছকে এইরকম জিনিসপত্র আছে মানুষজন ভুল করে, এই জন্য 5টা স্টার দিলাম। সো দেখো ভাইয়া, সো বিজ্ঞাপন আমার জন্য একটা ব্যয়, ক্রয়ও আমার জন্য একটা ব্যয়। ব্যয় ডেবিটে থাকলে বৃদ্ধি পায়, ব্যয় ক্রেডিটে থাকলে হ্রাস পায়। সো প্রথমত এখানে একবার ব্যয় বৃদ্ধি পাচ্ছে, একবার ব্যয় হ্রাস পাচ্ছে। সো ব্যয় যখন বৃদ্ধি পায়, তখন আমরা মালিকানা সত্ত্বের ঘরে কি করি ভাইয়া, মাইনাস করি। আর যখন ব্যয়টা হ্রাস পায়, তখন আমরা মালিকানা সত্ত্বের ঘরে কি করি ভাইয়া, প্লাস করি। তো এই জন্য এখানে একই আইটেম দুইবার, মালিকানা সত্ত্বের ঘরে একবার প্লাস হইছে, একবার কি হইছে ভাইয়া, মাইনাস হইছে। এটা বুঝছো কিনা দেখো, এখানে একবার বিজ্ঞাপন আর ক্রয় জাবেদা, সো একবার ব্যয় বৃদ্ধি পাইছে, একবার ব্যয় কি হইছে ভাইয়া, হ্রাস পাইছে। সো ব্যয় বৃদ্ধি আর ব্যয় হ্রাস দুইটা জিনিস এখানে হইছে। সো ব্যয় বৃদ্ধি পাইলে আমরা মালিকানা সত্ত্বের ঘরে কি করি ভাইয়া, মাইনাস করে দেই, আর ব্যয় হ্রাস পাইলে আমরা মালিকানা সত্ত্বের ঘরে কি করি ভাইয়া, মাইনাস করে দিই। সো ব্যয় বৃদ্ধি আর একবার কি হইছে ভাইয়া, ব্যয় হ্রাস পাইছে। ঠিক আছে, ব্যাংক হিসাব ডেবিট আর করিম হিসাব ক্রেডিট। আচ্ছা ওটা মনে, আচ্ছা কোনটা জিনিস বলছেন দেখিনি এখন পর্যন্ত, মানে দেখতেছি না। ওকে, তারপরে মালিক পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন যাবে দেখি ভাইয়া, উত্তোলন ডেবিট, আর ক্রয় কি করতে হয় ভাইয়া, ক্রেডিট করতে হয়। ঠিক আছে, উত্তোলন ডেবিট, ক্রয়কে কি করতে হয় ভাইয়া, ক্রেডিট করতে হয়। সো উত্তোলন ডেবিট আর একটা কি ভাইয়া, ক্রয় ক্রেডিট। আচ্ছা, সো এখন উত্তোলন আমার জন্য কি, উত্তোলন তো উত্তোলন, আর ক্রয় আমার জন্য কি ভাইয়া, ব্যয়। সো উত্তোলন ব্যয় যদি আমার ডেবিটে থাকে, ব্যয়টা কি হয় ভাইয়া, বৃদ্ধি পায়। আর ব্যয় যদি ভাইয়া ক্রেডিটে থাকে, ব্যয়টা কি হয় ভাইয়া, হ্রাস পায়। আর ব্যয় হ্রাস পাইলে আমরা কি করি ভাইয়া, মালিকানা সত্ত্বের ঘরে কি করি, প্লাস করি। ব্যয় বৃদ্ধি পাইলে যেমন মালিকানা সত্ত্বের ঘরে মাইনাস করে দেই, ব্যয় হ্রাস পাইলে আমরা মালিকানা সত্ত্বের ঘরে কি করি ভাইয়া, প্লাস করি। ঠিক আছে, সো ব্যয় বৃদ্ধি পাইলে এই ঘরে কি হয় ভাইয়া, মাইনাস হয়ে যায়। আর ব্যয় যদি হ্রাস পায়, ব্যয় কমে যায়, মালিকানা সত্ত্বের ঘরে কি করতে হয় ভাইয়া,
প্লাস করতে হয়। তো এইখানে উত্তোলন তো অবশ্যই মালিকানা সত্ত্বের ঘরে কি করতে হয়, মাইনাস করতে হয়। আর এইখানে যে আলাদা বলছে ক্রয়, এটাতে আমাদের ক্রয় যদি ক্রেডিটে থাকে তাহলে আমার ব্যয়টা কি হয়, হ্রাস পায়। এই জন্য মালিকানা সত্ত্বের ঘরে আমরা কি করলাম, এটাকে প্লাস করে দিলাম। সো এই দুইটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসলে ভুল করার পসিবিলিটি অনেক বেশি থাকে। সো এগুলো আমরা ভুল করব না, ঠিক আছে? ওকে, আচ্ছা 12 নম্বরটা আরেকবার বুঝলে ভালো হইতো। বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ এটার জাবেদা হচ্ছে, মানে তুমি মনে করো স্কুলে বা তোমাদের কলেজের সামনে কেউ এসে মনে করো স্যুপ তোমাদেরকে টেস্ট করতে দিচ্ছে, ঠিক আছে? তোমাকে স্যুপ ফ্রিতে মানে খাওয়াইতেছে। সো ও যে প্রোডাক্ট বিক্রি করে, প্রোডাক্টটাই হচ্ছে কি ভাইয়া, স্যুপ। এখন ও যদি এই যে বিনামূল্যে পণ্য, ওর যে পণ্য সেটা বিতরণ করতেছে, কেন করতেছে? তার কারণ তুমি যদি খেয়ে তোমার ভালো লাগে, তুমি আরো টাকা দিয়ে কিনবা। সো বিনামূল্যে পণ্য বিতরণ মানুষ কেন করে? বিজ্ঞাপনের জন্য করে। এই যে তোমাদেরকে বিনামূল্যে ক্লাস করাচ্ছি, কেন করাচ্ছি ভাইয়া? বিজ্ঞাপনের জন্য ক্লাস করাচ্ছি। সো বিনামূল্যে পণ্য বিতরণ এটা এটা কার মতো কাজ করে ভাইয়া? বিজ্ঞাপনের মতো কাজ করে। সো বিজ্ঞাপন এটা যাবে যে কি ভাইয়া, বিজ্ঞাপন ডেবিট। আর যেহেতু নগদ টাকা যাচ্ছে না, এখানে কি যাচ্ছে, পণ্য যাচ্ছে, তাহলে ক্রেডিট কি হবে, ক্রয় হিসাব ক্রেডিট। মানে পণ্য কিনলে ক্রয় হিসাব ডেবিট হয়, আর এরকম পণ্য বিতরণ করে দিলে বা তুলে নিলে সেখানে ক্রয় হিসাবকে কি করতে হয় ভাইয়া, ক্রেডিট করতে হয়। তো এখানে বিজ্ঞাপন আমার যদি ডেবিটে থাকে, ব্যয় ডেবিটে থাকলে ব্যয়টা বৃদ্ধি পায়, আর ব্যয় যদি ক্রেডিটে থাকে তাহলে ব্যয়টা কি হয় ভাইয়া, হ্রাস পায়। সো ব্যয় যখন বৃদ্ধি পাবে তখন আমরা মালিকানা সত্ত্ব থেকে কি করে দিই ভাইয়া, মাইনাস করে দিই। আর ব্যয় যখন হ্রাস পায় বা কমে যায়, ফর এক্সাম্পল ক্রয় ফেরত, এখানে আমার কি হয় ভাইয়া, বিপরীত ব্যয়ের মতো কাজ করে, ব্যয়টা হ্রাস পাচ্ছে। তো ব্যয় যখন কমে যায় তখন আমার মালিকানা সত্ত্বের ঘরে কি করি ভাইয়া, প্লাস করে দিই। মানে দেখো, আমার মালিকানা সত্ত্বের ঘরে কে কে বসতে পারে, মূলধন, উত্তোলন, আয়, ব্যয়, তাই না? আচ্ছা, মূলধন তার কেসটা খুব সিম্পল। সো মূলধন নিলে কি করতে হয়, মালিকানা সত্ত্বের প্লাস করতে হয়, আর উত্তোলন করলে মালিকানা সত্ত্বের ঘরে কি করতে হয়, মাইনাস করতে হয়। বাট আয় ব্যয়ের কেসটা এতটা সিম্পল না। আয় যদি আমার বৃদ্ধি পায় তখন আমার মালিকানা সত্ত্বের ঘরে প্লাস করতে হয়, বাট আয় যদি হ্রাস পায় তখন মালিকানা সত্ত্বের ঘরে কি করতে হয়, মাইনাস করতে হয়। সেম গোস ফর ব্যয়, ব্যয় যদি বৃদ্ধি পায় তখন আমার মালিকানা সত্ত্বের ঘরে কি করতে হয়, মাইনাস করতে হয়। বাট ব্যয় যদি হ্রাস পায় বা কমে যায় তখন মালিকানা সত্ত্বের ঘরে কি করতে হয় ভাইয়া, প্লাস করতে হয়, ঠিক আছে? ওকে, 12 নম্বর তো 500 টাকা। ইয়েস স্যার, 12 নম্বর 500 টাকা, একটা শূন্য বেশি দিয়ে, মানে এইখানে একটা শূন্য বেসিক্যালি কম পড়ে গেছে, যার জন্য ওইখানে একটা শূন্য হিসাব করছে, ঠিক আছে? এই 500 টাকা নিয়ে কেন ছিল? আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে 13 নম্বরটা আরেকবার বুঝিয়ে দেন। 12 গেল আবার 13, 13 আচ্ছা 13 তো আরো সহজ, আগেরটা বুঝতে। মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মালিক যদি টাকা উত্তোলন করে, উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট, তখন একবার উত্তোলন থেকে মাইনাস হইতো, এখানেও 100 শূন্য কম পড়ছে, একবার উত্তোলন থেকে মাইনাস হইতো, একবার নগদ থেকে মাইনাস হতো যদি নগদ টাকা উত্তোলন করতো। আর যেহেতু পণ্য উত্তোলন করছে তাহলে আমার কি করতে হবে, উত্তোলন ডেবিট, আর ক্রয়কে কি করতে হবে ভাইয়া, ক্রেডিট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো উত্তোলন ডেবিট, ক্রয়কে আমরা কি করলাম, ক্রেডিট করলাম। সো উত্তোলন যখন আমি ডেবিট করছি, সো উত্তোলনের জন্য আমার মালিকানা সত্ত্বের ঘরে কি করতে হচ্ছে, মাইনাস করতে হচ্ছে। আর ক্রয় যখন আমার ক্রেডিটে থাকবে তখন সেটাকে কি বোঝায় ভাইয়া, ব্যয়টা হ্রাস পাইছে। সো ব্যয় হ্রাস পাইলে আমার মালিকানা সত্ত্বের ঘরে কি করতে হয় ভাইয়া, প্লাস করতে হয়। ইভেন যদি এই কোশ্চেনে এটাও বলতো যে মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, তখন আমার এই সেম কাজটা আমি করতাম, বাট তখন জাবেদা হইতো উত্তোলন ডেবিট, বিক্রয় ক্রেডিট। বিক্রয় ক্রেডিটে থাকলে সেটা আমার একটা আয় নির্দেশ করে। সো আয়কে তো আমি ডেফিনেটলি মালিকানা সত্ত্বের ঘরে কি করতাম ভাইয়া, প্লাসই করতাম। সো মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করুক বা ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করুক, জাবেদা দুইটা আলাদা হইলো, এটার এই জায়গাটার প্রভাব কি হবে ভাইয়া, সেম মানে প্রভাবটা হবে, ঠিক আছে? আচ্ছা ওকে, এরপরে যেটা বলতেছিলাম, সো আমাদের এর আগের সাইডে ছিল মালিক কর্তৃক পণ্য বিতরণ, বাট এটার থেকে সবচেয়ে সহজ বিনামূল্যে পণ্য বিতরণ, সো যেটা আপনাদের এখন করা হচ্ছে, এটা হচ্ছে আমাদের 10 মিনিট স্কুলের কোর্স। সো 10 মিনিট স্কুলে আমাদের এইচএসসি 27 এর জন্য অনলাইন ব্যাচ একটা চালু করা হয়েছে, যে অনলাইন ব্যাচে আমরা এইচএসসি ফার্স্ট পেপার, এইচএসসি সেকেন্ড পেপারের প্রত্যেকটা অধ্যায় ধরে 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 বুঝায় বুঝায় দিচ্ছি। সো যারা যারা এই কোর্সটা করতে ইন্টারেস্টেড তারা এই কোর্সটা তাড়াতাড়ি এনরোল করে ফেলতে পারি, অথবা আমাদের ক্লাসগুলো করে অবশ্যই আই গেস ভালো লাগা উচিত, বিকজ আমরা এভাবেই ক্লাসে পড়াই, আরো সুন্দর ধরে ধরে পড়াই। এখানে তো একটা জিনিসই পড়াচ্ছি জন্য এরকম করে পড়াচ্ছি, আর ক্লাস আরো ভাস্ট হয়, আরো অনেকগুলো জিনিস হয়।
সো প্রত্যেক দিন আমরা 8.5 প্রত্যেক দিন না, সপ্তাহে 3 দিন করে ক্লাস হচ্ছে আমাদের এখন। আমাদের 8 মাসের জার্নি। সো 8 মাসের জার্নি প্রায় 100 এর উপরে ক্লাস আছে আমাদের এই ফুল কোর্সটার মধ্যে, যেখানে আমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার, অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার বোথ সিলেবাস কভার করব। সো এই হচ্ছে আমাদের ওভারঅল কোর্সের প্রপোজিশন। সো এইখানে আপাতত কোর্সের দাম হচ্ছে 3000 টাকা। বাট যদি কেউ মাহিন এইচএসসি 27 এই প্রোমো কোডটা অ্যাপ্লাই করে, সো যা এই কমেন্টের মধ্যে একটা কোর্সের লিংক দেখতে পাচ্ছি, সো এই কোর্সে জাস্ট ক্লিক করলেই হবে। ক্লিক করে এই প্রোমো কোডটা অ্যাপ্লাই করলে কোর্সের দাম 3000 থেকে শাই করে 2000 টাকা হয়ে যাবে। 2000 টাকা দিয়ে এই কোর্সটা কিনতে পারো, এইচএসসি অ্যাকাউন্টিং এন্ড কমপ্লিট সলিউশন। আর যদি কারো মনে হয় যে ভাই আমার অ্যাকাউন্টিং ফাইন্যান্স দুইটাই আছে, সেক্ষেত্রে সে আমাদের অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স যে অনলাইন ব্যাচটা আছে সেটা কিনতে পারবো। সো আলাদা আলাদা কিনলে দুইটা প্রাইস দেখাবে 3000, 3000, 6000। আর তুমি যদি দুইটা একসাথে কিনো আর মানে একসাথে কিনতে চাও, সেক্ষেত্রে এই প্রোমো কোড জাবেদা 27 এটা ইউজ করলে কোর্সের দাম দুইটা মিলে হবে 3500 টাকা। এই 3500 টাকা তোমার এইচএসসি ফার্স্ট পেপার, এইচএসসি সেকেন্ড পেপারের ফুল মানে প্রিপারেশনটা কমপ্লিট হবে অ্যাকাউন্টিং আর ফাইন্যান্সে। ঠিক আছে, যদি তোমাদের আমাদের উপর বিশ্বাস রাখে বা বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই 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 কোর্সটা কিনবা। তো কোর্সটা ক্লাস অবশ্যই দেখা হবে, সেই আশায় আমরা আমাদের পরে পড়াশোনায় মুভ করি। তো অনেক বিজ্ঞাপন আছে, তারপর একটু পড়াশোনা করি। ঠিক আছে, তো এইটা একটা ফুল ফ্লেজড ম্যাথ। সো এই ম্যাথে আমরা আসলে কতটুকু করব বা কতটুকু দেখবো সেটা একটু আগে আমরা দেখি। সো এই ম্যাথের পার্টটা হচ্ছে এইটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব সহজ একটা ম্যাথ। সহজ একটা ম্যাথ না, আমি একটু ভুল বলছি, এটা সহজ ম্যাথ বলে ফেলা আমার আসলে নিজের মানে ম্যাথের প্রতি অন্যায় করা হয়ে গেছে। সো এই ম্যাথটা কঠিন একটা ম্যাথ। সো কঠিন ম্যাথটা আমরা কিভাবে সহজে সলভ করতে পারি সেটা একটু দেখবো। সো এই ম্যাথটা একটা ঝালমুড়ি, যদি বলি খুব বেশি একটা ভুল হবে না। সো আমরা দেখি পুরো ম্যাথটা কেমনে সলভ করা যায়। সো আমাদের সামনে যখন বিবরণী ছক করতে দেয়, এরকম একটা পুরা ম্যাথ দিয়ে আমাকে বিবরণী ছকটা করতে বলে। ঠিক আছে, সো আমাদের ফার্স্ট কাজ হবে জাবেদা করা, তাই না? আমরা প্রত্যেকটা জাবেদা করে নিই। প্রথমটা কি বলছে, নগদ 1,80,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে একটা ব্যবসা শুরু করলো। তো জাবেদা কি হবে, নগদান ডেবিট, ব্যাংক ডেবিট, তারপরে ব্যাংক ঋণ কি হবে ভাইয়া, ক্রেডিট হবে। আর মূলধন কি হবে ভাইয়া, ক্রেডিট হবে। তো নগদের ঘরে কয় টাকা বসবে, 1,00,000 টাকা বসবে। ব্যাংকের ঋণের ব্যাংক হিসেবে কত টাকা বসবে ভাইয়া, 80,000 টাকা বসবে। ব্যাংক ঋণের ঘরে কত টাকা বসবে, 80,000 টাকা বসবে। আর মূলধনের ঘরে কত টাকা বসবে ভাইয়া, এখানে 1,00,000 একটা শূন্য কম দিছি, 1,00,000 টাকা বসবে। ঠিক আছে, এই হচ্ছে আমার 1 নাম্বার লেনদেনের জাবেদা। ঠিক আছে, এরপরে যদি 2 নাম্বারে আসি, 2% বাট্টায় পণ্য ক্রয় করা হলো। সো 2% বাট্টায় যদি পণ্য ক্রয় করি, জাবেদা কি হবে ভাইয়া, ক্রয় ডেবিট, আর নগদান কি হবে ভাইয়া, ক্রেডিট হবে। এই 2% বাট্টার কাজ কি, জাস্ট এই 2%টা এই 10%-এর উপর ধরতে হবে। সো তোমাদের একটু শিখাই দিই, ভালো জিনিস। সো কোনো কিছুর 1% মানে সেখান থেকে জাস্ট দুইটা শূন্য কমাইলেই হয়ে যায়। সো 10,000 টাকার 1% কত হবে জানো, 10,000 টাকার 1% হচ্ছে 100 টাকা। ঠিক আছে, তাহলে 2% কত হবে, জাস্ট 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে 10,000 টাকা 2% হচ্ছে কত টাকা ভাইয়া, 200 টাকা। সো আমার 2% বারটা বাদ দিলে আমার দাম থাকবে 10,000 মাইনাস 200, তাহলে হবে কত টাকা ভাইয়া, 9,800 টাকা। ঠিক আছে, তাহলে এখানে বারটা বাদ দিয়ে পণ্যের দাম কত থাকবে ভাইয়া, 9,800 টাকা। তোমরা যখন এই এইচএসসি পরে অ্যাডমিশন অ্যাকাউন্টিং করতে যাবে, অ্যাডমিশন অ্যাকাউন্টিং এ ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, তখন আমাদের এরকম ট্রিক্স অ্যাপ্লাই করে, মানে টিপস এন্ড ট্রিক্স অ্যাপ্লাই করে এরকম ম্যাথগুলো সলভ করতে হয়। যে 1% মানে দুইটা শূন্য কম, 10% মানে একটা শূন্য কম, এভাবে সলভ করতে হয়। ঠিক আছে, ওকে। তারপরে তোমরা কিন্তু আমার সাথে একটা কাজ করো, 8,000, আচ্ছা হ্যাঁ 80,000 টাকাই তো লিখছি স্যার, আমি কি এখানে 8,000 টাকা লিখছি? আচ্ছা ঠিক আছে, একটা শূন্য কম দিছি, ভুল হয়ে গেছে ভাইয়া, মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, তোমরা আমার সাথে যে কাজটা করো, তোমরাও এখানে প্রত্যেকটার জাবেদা করে ফেলো, তাহলে আমরা একসাথে ম্যাথটা সলভ করতে পারবো। ঠিক আছে, ওকে। জীবন বীমা প্রিমিয়াম, সো জীবন বীমা এইটা হিসাবে, জীবন বীমার জন্য জীবন বীমা, আয়কর, এগুলোর জন্য আমরা উত্তোলন হিসেবে ডেবিট করি। সো জাবেদা কি হবে ভাইয়া, উত্তোলন ডেবিট, আর নগদান হিসেবে কি করতে হবে ভাই, ক্রেডিট করতে হবে। ঠিক আছে, অনাদায়ী পাওনা ধার্য করা হলো। অনাদায়ী পাওনা জাবেদা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, আর দেনা দেওয়া প্রাপ্য হিসাবকে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। সো প্রাপ্য ক্রেডিট। ঠিক আছে, অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, আর প্রাপ্য হিসাবকে আমি কি করলাম ভাইয়া, ক্রেডিট করলাম। ঠিক আছে, ওকে। দেন অফিস কর্মচারীকে বেতন প্রদান করা হলো, জাবেদা কি হবে ভাইয়া, বেতন ডেবিট, নগদান ক্রেডিট। ঠিক আছে, জাবেদা হবে বেতন ডেবিট, আর নগদানকে কি করতে হবে ভাইয়া, ক্রেডিট করতে হবে। এরপরে অফিসের জন্য একটা কম্পিউটার ক্রয় করা হলো, জাবেদা কি হবে ভাইয়া, অফিস সরঞ্জাম, কম্পিউটারকে আমরা অফিস সরঞ্জাম বলে, অফিস সরঞ্জাম ডেবিট, আর নগদানকে কি করবো ভাই, আমরা ক্রেডিট করবো।
ঠিক আছে। এরপরে নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন। তো নিজ প্রয়োজনের মধ্যে মালিকের নিজের প্রয়োজনে পণ্য উত্তোলন করছে, যেটা আমরা একটু আগে করে আসছি। যাবে কি হবে ভাইয়া, উত্তোলন ডেবিট, আর পণ্যের জন্য কি হবে ভাইয়া, ক্রয় হিসাবকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। ব্যবসার উদ্দেশ্যে কি ডেলিভারি ভ্যান ক্রয় করা হলো, ব্যবসার উদ্দেশ্যে। যদি মালিক বলতো ব্যক্তিগত উদ্দেশ্যে ক্রয় করছি তাহলে সেটা আলাদা হিসাব হইতো, তাহলে আমরা লেনদেন হইতো না। বা যদি ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করছি, ব্যবহারের উদ্দেশ্যে, যাবে কি হবে ভাইয়া, ডেলিভারি ভ্যানের জন্য মোটরযান হিসেবে ডেবিট করা যাইতে পারে। সো ডেলিভারি ভ্যান লিখলে সমস্যা নাই, বাট জেনারেলি মোটরযান ডেবিট। আর যে নগদ টাকা দিয়ে কিনছি, নগদান কি করতে হবে, ক্রেডিট করতে হবে। তো ফার্স্টে আমরা এরকম প্রত্যেকটার শর্টকাটে কি করবো ভাইয়া, জাবেদা করে নিব। জাবেদা করার পর আমাদের কাজ হবে এইখানে প্রত্যেকটার কি করতে হবে ভাইয়া, কয়টা সম্পদ আছে কয়টা দায় আছে এই গোনার কাজটা করতে হবে। তো আমরা একটু গুনি, দেখি কয়টা সম্পদ আছে কয়টা দায় আছে। আচ্ছা ঠিক আছে, তো আমি যদি কালিটা একটু চেঞ্জ করে ফেলি। নগদান একটা সম্পদ, সম্পদগুলোকে বক্স করি। তারপর ব্যাংক হিসাবে এটা আমার জন্য একটা সম্পদ। ব্যাংক ঋণ এটা আমার জন্য একটা দায়, মূলধন তো মালিকানা সত্ত্বের পাশে বসবে। ক্রয় আমার জন্য একটা ব্যয়, এটা মালিকানা সত্ত্বের পাশে বসবে। নগদটাকে একবার নিয়ে আসছি, আর আমার আনতে হচ্ছে না। উত্তোলন আমার জন্য একটা, মানে উত্তোলন মালিকানা সত্ত্বের অংশ, মালিকানা সত্ত্বের পাশে বসবে। নগদ সম্পদ একবার নিয়ে আসছি, আর আনতে হচ্ছে না। অনাদেয় পাওনা সঞ্চিতি, এটা আমরা অনাদেয় পাওনা, বেসিক্যালি এটা তো আমরা অনাদেয় পাওনা, আর জাবেদার মধ্যে আমরা অনাদেয় পাওনা সঞ্চিতি লিখতেছি। তো অনাদেয় পাওনা আমার জন্য একটা ব্যয়, আর প্রাপ্য অনাদেয় পাওনা কিন্তু আমার জন্য একটা ব্যয়, ঠিক আছে। আর প্রাপ্য হিসেবে এটা আমার জন্য কি ভাই, একটা সম্পদ। তো প্রাপ্য এইটাকে আমি আনছি না, এটা আনিনি। তো নতুন করে একটা সম্পদ আসছে, প্রাপ্য হিসেবে নিয়ে আসলাম। তারপরে বেতন, ব্যয়কে আমরা বসাই মালিকানা সত্ত্বের ঘরে। নগদ আমার জন্য একটা সম্পদ, অলরেডি নিয়ে আসছি। অফিস সরঞ্জাম এটা আমার জন্য কি ভাই, একটা সম্পদ, এটা নতুন করে আনতে হবে। তারপরে নগদ অলরেডি নিয়ে আসছি, উত্তরের মালিকানা সত্ত্বের ঘরে আসবে। ক্রয় আমার জন্য একটা ব্যয়, মালিকানা সত্ত্বের ঘরে আসবে। তারপর মোটরযান এটা আমার জন্য কি ভাই, একটা সম্পদ, ঠিক আছে। তাহলে সম্পদ পাশে আমার কয়টা জিনিস হইলো, 1 2 3 4 5 6, 6টা জিনিস হয়েছে। ও, তাহলে দেখি আমাদের সরি সম্পদ পাশে কয়টা জিনিস হয়েছে, 5টা হয়েছে। নগদ, ব্যাংক, প্রাপ্য, অফিস সরঞ্জাম, মোটরযান। সম্পদ পাশে ভাই কয়টা জিনিস হইলো ভাইয়া, সম্পদ পাশে আমাদের জিনিস হচ্ছে ভাইয়া 5টা। সেকেন্ড ভাইয়া, এটা তো আমরাই ক্লাসগুলো করাচ্ছি এইচএসসি 27 ব্যাচের জন্য। এইচএসসি 27 ব্যাচে তো এখনো সেকেন্ড পেপার আসেই নাই, তাই না? ওকে, আচ্ছা। আমার দায় কয়টা পাইলাম, দায় হচ্ছে ব্যাংক ঋণ একটা দায় পাইছি। দায় কি আমার আর আছে, আমি আপাতত দায় দেখতে পাচ্ছি না, আরেকবার একটু চেক করি। ব্যাংক ঋণ একটা দায়, ক্রয় নগদান এখানে দায় নেই, উত্তোলন নগদান দায় নেই, এখানে দায় নেই, বেতন নগদান দায় নেই, অফিস এখানে দায় নেই। আচ্ছা ঠিক আছে, দায় পাশে একটা ঘর থাকতেছে। তাও দেখি ভাইয়া কোনো ভুল করছে নাকি, না ভাইয়া কোনো ভুল করে না। সম্পদ পাশে এই যে সম্পদ পাশ কয়টা ঘর আছে, কারেন্টে আরেকবার একটু চেঞ্জ করে নেই। সম্পদ পাশে ঘর আছে ভাইয়া দেখো 5টা, নগদ, ব্যাংক হিসাব, প্রাপ্য হিসাব, অফিস সরঞ্জাম, ডেলিভারি ভ্যান। এরপরে দায়ের পাশে ঘর আছে কয়টা ভাইয়া, একটা, জাস্ট ব্যাংক ঋণের ঘর। আর মালিকানা সত্ত্বের পাশে ঘর আছে কয়টা, জাস্ট মানে এখানে মূলধন হবে না, মূলধন দেবে, জাস্ট মালিকানা সত্ত্ব নাম দিলেই হবে। জাস্ট এইখানে মালিকানা সত্ত্বের ঘরের মধ্যে কয়টা জিনিস আসতে পারে ভাইয়া, 4টা জিনিস, মূলধন, উত্তোলন, আয়, ব্যয়। এবার আমরা পুরো ম্যাথটা সলভ করি, দেখি। ফার্স্টে কি হয়েছে, নগদের ঘরে কত বসছে, 1 লাখ, ব্যাংকের ঘরে কত বসছে, 80,000, ব্যাংক ঋণের ঘরে কত বসছে, 80,000, আর মূলধনের ঘরে কত বসছে, 1 লাখ। তো এটাই কি আমি করছি, নগদের ঘরে 1 লাখ, ব্যাংক হিসাবের ঘরে 80,000, ব্যাংক ঋণের ঘরে 80,000, আর মালিকানা সত্ত্বের ঘরে কত টাকা বসছে, 1 লাখ। তো এই অঙ্কটা আমি উদ্বৃত্ত নামাই করি নাই, জাস্ট একটা সিম্পল মেথডে অঙ্কটা সলভ করছি। জাস্ট কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে, জাস্ট এতটুকু উদ্বৃত্ত বসায় করিনি। সো এইভাবেও এই ম্যাথটা সলভ করা যায়, বাট এভাবে করলে টিচারের হাতে 1 মার্ক কাটার একটা সুযোগ থাকে। বাট ওইভাবে উদ্বৃত্ত বসায় করলে টিচার সাধারণত কোনো মার্ক কাটতে পারে না। তো আমাদের যদি উদ্বৃত্ত বসায় করতে কষ্ট হয়, সেক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি। সেক্ষেত্রে জাস্ট 1 মার্ক কম পাওয়ার একটা রিস্ক থাকবে, এর বেশি আর কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। বাট এটা সহজ, করতে টাইম কম লাগে, ঠিক আছে। তুমি 1 নাম্বার লেনদেনটা কি করলাম ভাই, বসায় ফেললাম। এবার 2 নাম্বারটা আসি। 2 নাম্বারে ক্রয় আর নগদান। সো ক্রয় আর নগদান কোথায় মানে কোন জায়গায় বসবে, ক্রয় আমার জন্য একটা ব্যয়, এটা আমার মালিকানা সত্ত্বের ঘরে কি করতে হবে, মাইনাস করতে হবে। আর নগদান ক্রেডিট, সো সম্পদ ক্রেডিট দিয়ে থাকলে সম্পদ পাশে কি করতে হয় ভাইয়া, মাইনাস করতে হয়। সো আমার এই সম্পদের পাশে নগদ থেকে মাইনাস করলাম 9,800, আর এদিকে মালিকানা সত্ত্বের ঘরে মাইনাস করলাম কত ভাইয়া, 9,800। কোন কোন ঘরে বসলো, ক্রয়ের জন্য এখানে মাইনাস হইলো, আর নগদান ক্রেডিট জন্য এই ঘরে আমার কি করতে হলো ভাই, মাইনাস করতে হলো। এরপরে
পরেরটা উত্তোলন আর নগদান। সো উত্তোলনের জন্য নগদান ক্রেডিট বলে নগদের ঘর থেকে মাইনাস করতে হবে। আর উত্তোলন যেহেতু জীবন বিমা করলে উত্তোলন হিসাবকে নিয়ে আসতে হয়, উত্তোলন করলে মালিকানা সত্ত্বের ঘরে কি করতে হবে, মাইনাস করতে হয়। সো আমাদের কি করতে হলো, ফার্স্টে এই নগদের ঘর থেকে 5,000 টাকা মাইনাস করলাম, আর এই যে মালিকানা সত্ত্বের ঘরে কি করলাম ভাইয়া, 5,000 টাকা মাইনাস করে দিলাম। ঠিক আছে, এরপরে যদি আমি আসি 8 নাম্বারটা, অনাদায়ী পাওনা ধার্য করা হলো 500 টাকা। তো অনাদায়ী পাওনার জন্য ফার্স্টে আমি কি করলাম, এই প্রাপ্য হিসাব থেকে মাইনাস করলাম কত, 500 টাকা। আর এদিকে যেহেতু মালিকানা আমাদের এটা আমার জন্য একটা ব্যয়, এই জন্য আমার মালিকানা সত্ত্বের ঘরে কি করলাম, 500 টাকা মাইনাস করে দিলাম। ঠিক আছে, তো অনাদায়ী পাওনার জন্য এই মালিকানা সত্ত্বের ঘরে 500 টাকা মাইনাস করে দিলাম, আর এদিকে প্রাপ্য হিসাবের ঘরে কি করলাম ভাইয়া, 500 টাকা মাইনাস করে দিলাম। কারণ প্রাপ্য সম্পদ কোন দিকে আছে দেখতে হবে, সম্পদ এখানে ক্রেডিট দিকে আছে, সম্পদ ক্রেডিট দিকে থাকলে সম্পদ সেটা মাইনাস করতে হয়। আর এইখানে অনাদায়ী পাওনা আমার জন্য বেসিক্যালি একটা ব্যয়, এই জন্য এটাকে মালিকানা সত্ত্বের ঘরে কি করলাম ভাইয়া, মাইনাস করে দিলাম। ঠিক আছে, ওকে। এর পরেরটা অফিস কর্মচারীকে বেতন প্রদান। সো বেতন আমার জন্য একটা ব্যয়, বেতন আর নগদান। সো বেতনের জন্য মালিকানা সত্ত্বের ঘরে মাইনাস করছি, এই যে বেতন প্রদান, এখানে মালিকানা সত্ত্বের ঘরে মাইনাস। আর যদি নগদ টাকা দিছি, এই জন্য নগদ সাইডে কি করে দিছি ভাই, মাইনাস করে দিছি। এরপরেরটা আরো সহজ, অফিস মানে অফিসের জন্য কম্পিউটার ক্রয় করা হলো, অফিস সরঞ্জাম, এটা আমার জন্য একটা সম্পদ। ঠিক আছে, অফিস সরঞ্জাম কিনছি, নগদে কিনছি, অফিস সরঞ্জাম আসছে আবার নগদ টাকা চলে গেছে, সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস। সম্পদ সাইডে একবার প্লাস করছি, একবার কি করছি ভাইয়া, মাইনাস করছি। অফিস সরঞ্জাম এই সাইডে একবার প্লাস করছি, আর নগদ সাইডে একবার কি করছি ভাইয়া, এখান থেকে মাইনাস করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। এবার যদি আমি একটা আরেকবার পিছনে আসি, নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন। সো যাবে দেখি ভাইয়া, উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। সো এটা কি করতে হবে, এটা আমার একবার এখানে প্লাস করতে হবে, এখানে মাইনাস করতে হবে, মানে এখানে মাইনাস করতে হবে, এখানে প্লাস করতে হবে। সো উত্তোলন আর ক্রয়, সো উত্তোলনের জন্য মালিকানা সত্ত্বের ঘরে কি করতে হয় ভাইয়া, মাইনাস করতে হয়। আর ক্রয় যেহেতু ক্রেডিট দিকে আছে, ক্রয় ক্রেডিট দিকে থাকা বলতে বোঝায় ব্যয় হ্রাস পাওয়া, ব্যয় হ্রাস পাইলে আমার কোন দিকে মাইনাস করতে হয় ভাইয়া, মালিকানা সাইড থেকে মাইনাস করতে হয়। ঠিক আছে, লাস্ট বাট নট দ্য লিস্ট কে আছে আমাদের, ব্যবসার উদ্দেশ্যে একটি ডেলিভারি ভ্যান ক্রয়। এটা একটা অফিস মানে অফিস সরঞ্জাম বলা যায় না, এটাকে মোটরযান বলে। সো ডেলিভারি ভ্যান, এটাকে এখানে মোটরযান লিখলেও হবে। সো এইখানে কি করছে, প্লাস করছি, আর যে নগদ টাকা চলে গেছে, নগদ সাইড থেকে কি করছে, মাইনাস করছি। সব শেষে এই সবগুলো যোগ বিয়োগ করে লিখছি, জেডটা এখানে লিখছি। এখান থেকে এখানে যদি আর কোনো কিছু যোগ বিয়োগ করার নেই, এই জেডটা এখানে নামাইছি, এই 500 টাকার জেড এখানে নামাইছি, এই 40,000 টাকার জেড এখানে নামাইছি, এই 1,00,000 টাকার জেড এখানে নামাইছি। আপাতত এটার জন্য এটা দেখতে পাওয়া যাচ্ছে না, আপাতত এটা সরাই দিলে এখানে সরানো যায় না কি না, আপাতত এটা সরাইতে পারতেছি না, সমস্যা নাই। তারপরে এইখানে 80,000 টাকা, এখানে 80,000 টাকা বসাই দিছি, এই 1,00,000 1,00,000 1,00,000 যোগ বিয়োগ করে যত টাকা পাই 74,700, এটা এখানে বসাই দিছি। সো আলটিমেটলি এই দুই সাইডের যোগফল 1,54,700, এই সাইডেও 1,54,700 আছে। পরবর্তী ভাই আপনি মানে দেখাবেন না জন্য লুকায় রাখছেন, লুকায় রাখিনি, এটা জাস্ট এখানে আসার জন্য দেখতে পাচ্ছি না আমরা। সো দুই সাইডের যোগফল যদি মিলে আমার অঙ্কটা হইছে, যোগফল না মিললে আমার অঙ্ক হবে না। তো এই হচ্ছে ভাই আমাদের ওভারঅল বিবরণী ছক। তো বিবরণী ছকের এই কাহিনী ফার্স্টে বুঝতে হয়, জাবেদা করতে হয়, কয়টা সম্পদ হবে, কয়টা দায় হবে, কোনটা কোন জায়গায় হবে, এরপরে আমরা পুরো ম্যাথটা সলভ করতে পারবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, আচ্ছা সেকেন্ড পার্টের ম্যাথ আমরা এখন আপাতত করাবো না। সেকেন্ড পার্টের পুরা আমাদের যাদের মানে এই সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট নিয়ে এই যা ধরনের আছে, সেক্ষেত্রে আমরা আমাদের এইচএসসি 26-এর জন্য কিন্তু আমাদের এসএমপি একটা কোর্স আছে, যে কোর্সের ক্লাস এই বেশি দিন না, ডিসেম্বর মাসে স্টার্ট হয়ে যাবে। সো ওইখানে কিন্তু আমরা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সব একসাথে পড়াবো। আর এই কোর্সটা যেটা আমরা এখন প্রমোশন করতেছি, এটা হচ্ছে এইচএসসি 27 ব্যাচের জন্য। 27 ব্যাচটা কেবল শুরু হলো, ফার্স্ট পেপার তো জাস্ট স্টার্ট হচ্ছে, এখন তো সেকেন্ড পেপার স্টার্ট করব না। সো যারা যারা এইচএসসি 26 ব্যাচে আছি, তারা এসএমপি কোর্সে কিনলে সেখানে আগের বছরের সেকেন্ড পেপারের ভিডিওগুলো দেখতে পারবা। আর তোমাদের জন্য যদি কিছু করা পসিবল হয়, সেক্ষেত্রে সেটাও করা ট্রাই করব। বাট আপাতত এই হচ্ছে আমাদের বিবরণী ছকের সমাপ্তি। তো যারা এতক্ষণ ধরে ক্লাসে ছিলা, সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। তোমাদের কোর্স কিনতে পার, যে কোনো জিজ্ঞাসায় কল করতে পারো 16910 এই নাম্বারটায়। তাহলে যদি কোর্স কিনো তাহলে ক্লাসে দেখা হচ্ছে, আর যদি কোর্স না কিনো তাহলে হয়তো কোন একটা ফ্রি ক্লাসে কোন একটা সময় দেখা হবে। যতদিন দেখা হচ্ছে না ততদিনের জন্য অনেক বেশি শুভকামনা, দেখা হইলেও শুভকামনা, না হলেও শুভকামনা, আর কোর্সে আসলে তো আরো অনেক ভালো। সো যারা যারা ক্লাসটা করলা সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। রেটিং দিয়ে জানাই যে তোমাদের ক্লাসটা কেমন লাগলো। তো দেখা হবে হয়তো অন্য কোনো ক্লাসে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো সময়।
টিল দেন টাটা গুড বাই, আল্লাহ হাফেজ।